স্যার চ্যাটে কি আবার অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে? না, চ্যাটে অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না। আচ্ছা, এখন দেখেন, সবাই দেখেন, সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি টপিকটা শেষ করব, ঠিক আছে? সো মিনিমাম স্প্যানিং ট্রি লাস্ট টপিক। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রুফ যে আমরা যে ক্রুস্কাল অ্যালগরিদম যে হচ্ছে কারেক্ট রেজাল্ট প্রডিউস করে, সেটা হচ্ছে আমরা প্রুফ করব, ঠিক আছে? তো টপিকটার নাম হচ্ছে কারেক্টনেস অফ ক্রুস্কালস অ্যালগরিদম। সো এখন দেখেন যে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে ক্রুস্কাল অ্যালগরিদম প্রথমত একটা ট্রি তৈরি করে, তাই না? সো আমরা ধরে নিচ্ছি লেট টি ইজ দ্য ট্রি জেনারেটেড বাই ক্রুস্কালস অ্যালগরিদম, ঠিক আছে? সো আপনার যে একটা গিভেন গ্রাফ দেওয়া থাকে, মানে আমাদের দেওয়া থাকে হচ্ছে জি। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেওয়া থাকে হচ্ছে একটা গিভেন গ্রাফ দেওয়া থাকে জি, ঠিক আছে? আর সেইখান থেকে ক্রুস্কাল একটা ট্রি তৈরি করে, মানে সেটা হচ্ছে টি, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি লেট টি ইজ দ্য ট্রি জেনারেটেড বাই ক্রুস্কালস অ্যালগরিদম। আচ্ছা, আপনাদের কিন্তু 9:50 দিকে হচ্ছে অ্যাসাইনমেন্টটা পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন সবাই হচ্ছে? এবং অ্যাসাইনমেন্টের লাস্ট টাইম দেওয়া হচ্ছে 11:50 পর্যন্ত, মানে টি ব্রেক টাইমটা হচ্ছে আপনি পাবেন হচ্ছে আপনার ওটা আপলোড করার জন্য। সো আর যদি কেউ ক্লাস না করে প্রবলেমে থাকেন, সেটা আমাকে আলাদা করে জানাতে পারেন, ঠিক আছে? বা কমেন্টে জানান, কমেন্টে জানালে হচ্ছে আমি রেসপন্স করব ক্লাস নোটের ব্যাপারে, ঠিক আছে? সো এখন দেখেন, সেটা হচ্ছে আমরা যেখানে ছিলাম, তার মানে টি হচ্ছে আমাদের সেই ট্রিটা যেটা হচ্ছে ক্রুস্কাল প্রডিউস করছে। আর আমরা দেখছিলাম যে ক্রুস্কালে আমরা ট্রিটাকে রিপ্রেজেন্ট করি কিভাবে, খেয়াল আছে? ট্রিটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এজের সেট দিয়ে। যে সাপোজ হচ্ছে ক্রুস্কাল প্রথম যে এজটা নিল সেটা হচ্ছে, হ্যাঁ, E1, এর নেক্সট এজটা হচ্ছে E2, E3, এইভাবে সেট অফ এজ দিয়ে হচ্ছে আমরা ক্রুস্কালের ট্রিটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তো এক এক ভাবে মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে ট্রিকে রিপ্রেজেন্ট করা যায়। যেরকম আমরা প্রিমস অ্যালগরিদমে ট্রিটাকে রিপ্রেজেন্ট করি হচ্ছে প্যারেন্ট অ্যারের মাধ্যমে, তাই না? একটা প্যারেন্ট অ্যারে থাকে সেটা দিয়ে। তো ক্রুস্কালে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে টি দিয়ে, ঠিক আছে? যে একটা যে ওই ট্রির মধ্যে কোন কোন এজ গুলাকে হচ্ছে আমরা নিচ্ছি, সেটাকে হচ্ছে আমরা লিস্ট ডাউন করি বা সেটাকে একটা সেটের মধ্যে রেখে দিই, সেই সেটটাকেই বলি এটাই হচ্ছে আমার ট্রি। সো এখন আমরা যেটা বলতেছি নেক্সট হচ্ছে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা কি? আমাদের জিনিসটা হচ্ছে কারেক্টনেস অফ ক্রুস্কাল অ্যালগরিদম। সো আমরা ধরে নিচ্ছি যে ক্রুস্কাল যে ট্রিটা প্রডিউস করতে সেইটা টি, কিন্তু এইটাই যে মিনিমাম স্প্যানিং ট্রি, এইটা আমি এখনই বলবো না, কারণ আমি এইটাই প্রুফ করবো যে টিটাই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে? সো আমি আগে থেকে বলবো না যে টিটা মিনিমাম স্প্যানিং ট্রি। তো আমরা ধরে নিচ্ছি যে টি স্টার হচ্ছে আরেকটা ট্রি, ওই গ্রাফের মধ্যেই আসলে অন্য এজ নিয়ে আর এমন একটা ট্রি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম স্প্যানিং ট্রি। তার মানে টি হচ্ছে ক্রুস্কাল থেকে জেনারেটেড হওয়া, আর টি স্টারটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা মিনিমাম স্প্যানিং ট্রি, ধরে নিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা যদি দেখাইতে পারি টি আর টি স্টার হচ্ছে সমান, হ্যাঁ, বা হচ্ছে টি এর মানে অ্যাকচুয়ালি টি এর ওয়েটই হচ্ছে টি স্টার হচ্ছে কম আসে, তার মানে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি টি স্টার না, টি হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমাদের গোল হচ্ছে এই টিটাকে মিনিমাম স্প্যানিং ট্রি প্রুফ করা। সো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি টিটা একটা ট্রি, যে ট্রিটা হচ্ছে ক্রুস্কাল থেকে জেনারেটেড ট্রি, আর টি স্টারটা হচ্ছে আমার ধরে নেওয়া মিনিমাম স্প্যানিং ট্রি, ধরে নেওয়া মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে? স্যার বলেন। স্যার হেডলাইনটা কি স্যার কারেক্টনেস অ্যালগরিদম স্যার? কারেক্টনেস অফ ক্রুস্কালস অ্যালগরিদম, এটা হচ্ছে যে এখানে জুমের স্যার বারের ব্ল্যাক জন্য বক্স। ধরা পড়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে আর কি, ঠিক আছে? সো নেক্সট টপিক। আচ্ছা, এখন দেখেন, প্রথমে আমরা কেউ তো এরকম বলতে পারে যে আপনি তো এরকম ক্রুস্কাল অ্যালগরিদমে জাস্ট একটা এজের সেট দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? একটা এজের সেট দিয়ে দিচ্ছেন, তো এই এজের সেট গুলা কি এমন হতে পারে? সাপোজ ধরেন কেউ বললো যে এইটা হচ্ছে আমার গ্রাফটা ছিল, আপনি এই 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 তিনটা এজ নিছেন, ঠিক আছে? আপনার ক্রুস্কাল অ্যালগরিদম এই তিনটা এজ হচ্ছে প্রডিউস করছে, তাহলে তো এটা আসলে কোনো ট্রি হবে না, কারণ এখানে একটা সাইকেল আছে, ঠিক আছে? তো আমার প্রথম স্টেপ হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম যে গ্রাফটা প্রডিউস করলো বা যে রেজাল্টটা প্রডিউস করলো টি, সেটা যে একটা ট্রি, প্রথম স্টেপ হচ্ছে এইটা চেক করা, ঠিক আছে? সো এটা আমরা খুব সহজেই আমরা ক্লেম করতে পারি যে যেহেতু ক্রুস্কাল অ্যালগরিদম প্রত্যেক স্টেপে আসলে আমাদের সাইকেল চেক করে, তার মানে ক্রুস্কাল এই যে আমার রেজাল্টটা যে প্রডিউস হয় সেখানে সাইকেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ক্রুস্কাল অ্যালগরিদম সাইকেল চেক করে কিভাবে, খেয়াল আছে? ডিসজয়েন্ট ডেটা সেট দিয়ে, তাই না? সো
ক্রুসকাল অ্যালগোরিদম যেহেতু প্রত্যেক স্টেপে সাইকেল চেক করে, তার মানে আমার সলিউশনের মধ্যে অবশ্যই সাইকেল নাই, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে আমার মানে এটা আমার ইমপ্লিমেন্টেশনে আমরা এটা এনশিওর করে আসছি, ঠিক আছে। আর নেক্সটে আমরা দেখছি কি অ্যাজ ক্রুসকাল অ্যালগরিদম অপারেটস অন এ কানেক্টেড গ্রাফ, ঠিক আছে। ক্রুসকাল অ্যালগরিদম কিন্তু আপনি ডিসকানেক্টেড গ্রাফের উপর চালাইলে হবে না, আমরা প্রথমেই বলে দিতে হবে যে ক্রুসকাল অ্যালগরিদম যে গ্রাফের উপর কাজ করে সেটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ। একটা কানেক্টেড গ্রাফে আমার n-1টা এজ অ্যাড করার পরে এই অ্যালগরিদমটা অটোমেটিক ভাবে থেমে যায়, ঠিক আছে। n-1টা এজ অ্যাড করার পরে অ্যালগরিদমটা অটোমেটিক ভাবে থেমে যায়, ঠিক আছে। তার মানে স্যার, এই এই অ্যালগরিদম যেহেতু কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে কাজ করে, তাহলে স্যার অ্যালগরিদমের সাথে কানেক্টেড গ্রাফ এটা আছে কিনা সেটা চেক করার একটা সহজ উপায়ের কথা না? না, আমাদের ক্রুসকাল অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের অ্যাজিউম, ঠিক আছে, মানে অ্যাজিউমই করতে হবে যে আমাদের গ্রাফটা হচ্ছে গিভেন। ধরেন আমি কিছু কিছু জায়গাতে যখন ইনপুট দিই, ইনপুট দেওয়ার সময় বলে দিই না যে এন এর রেঞ্জ হচ্ছে এতটুকু, ঠিক আছে, যে 1 থেকে। এখন ধরেন কোন একটা জায়গাতে হচ্ছে আমি সাপোজ আপনাকে বলে দিলাম যে এই সিচুয়েশনে গ্রাফটা আসলে ডিসকানেক্টেড হতে পারে, হওয়ার চান্সেস আছে, সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাডিশনাল চেক রাখবেন যে গ্রাফটা কানেক্টেড নাকি ডিসকানেক্টেড, বাট সেটা ক্রুসকাল অ্যালগরিদমের মধ্যে পড়ে না, ঠিক আছে। ক্রুসকাল মানে আপনি চেক করার পরে তারপরে যখন গ্রাফটাকে ক্রুসকাল অ্যালগরিদমের মধ্যে পাঠাবেন তখন থেকে হচ্ছে আপনার অ্যালগরিদমের শুরু। তার মানে অ্যালগরিদমটা অবশ্যই কাজ করবে হচ্ছে একটা কানেক্টেড গ্রাফের উপরে। সেম কথা প্রিমস এর ক্ষেত্রেও সত্যি, সেম কথা আজকে ডায়াক্সটা অ্যালগরিদম পড়বেন সেটার ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে। তার মানে চেকিংটা হচ্ছে অ্যাডিশনাল, যে গ্রাফটা কানেক্টেড না ডিসকানেক্টেড সেটা অ্যাডিশনাল। আর মিনিমাম স্প্যানিং ট্রি বের করা একটা কানেক্টেড গ্রাফ থেকে সেটা হচ্ছে আমার মেইন অ্যালগরিদম। বুঝতে পারছি আমি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি যেখানে আসি, যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যাজ ক্রুসকাল অ্যালগরিদম অপারেটস অন এ কানেক্টেড গ্রাফ এবং n-1টা এজ অ্যাড করার পরে সে যখন অটোমেটিক ভাবে থেমে যায়, তার মানে জিনিসটা কি আসলে সে আমি যে রেজাল্টটা প্রডিউস করতেছি সেখানে কোনো সাইকেলও হতে দিচ্ছি না, আবার n-1 এজ মানে n-1 সংখ্যক এজ অ্যাড হওয়ার পরে আমি প্রসেসটা থামাই দিচ্ছি। তার মানে জিনিসটা কি আলটিমেটলি আমার যে রেজাল্টটা প্রডিউস হচ্ছে সেটা অবশ্যই একটা ট্রি, ঠিক আছে। তার মানে প্রথম স্টেপ শেষ। তার মানে এই অ্যালগরিদমের দুইটা স্টেপ, একটা স্টেপ হচ্ছে রেজাল্টটা যে একটা ট্রি সেটা আমার প্রুফ করতে হবে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমার রেজাল্টটা যে আসলে মিনিমাম স্প্যানিং ট্রি সেটা আমার প্রুফ করতে হবে। তার মানে এখন আমরা প্রুফ করব হচ্ছে সেকেন্ড স্টেপটা, প্রথম স্টেপ প্রুফ করা শেষ। সো সেকেন্ড স্টেপে আসি। তো তার মানে দেখেন সেকেন্ড স্টেপে আসার আগে আমাদের অ্যাজাম্পশন গুলো আরেকবার একটু চেক করে নিই। সেটা হচ্ছে টি দেখেন টি হচ্ছে আমাদের ক্রুসকাল থেকে জেনারেটেড হওয়া রেজাল্ট বা ক্রুসকাল থেকে জেনারেটেড হওয়া ট্রি, আর টি স্টেপটা আমরা ধরে নিচ্ছি যে ওই গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন গুলা। সো দেখেন আমি এখানে দুইটা জিনিস, তো দেখেন লেট আমরা কি জানি যে ক্রুসকাল অ্যালগরিদম যে রেজাল্টটা প্রডিউস করে সেখানে সেই টিটা আসলে হচ্ছে একটা সেট অফ এজেস। সো আমরা এখানে কি করলাম, টিটাকে ধরে নিলাম টি ইজ ইকুয়াল টু E1 E2, ঠিক আছে, এরকম সেট অফ এজেস। এইটা পরে বলতেছি জিনিসটা কি এর পাশেরটা। তার মানে টি স্টারও হচ্ছে একটা সেট অফ এজেস, ঠিক আছে, মানে টি স্টারটাকে আমরা সেট অফ এজেস দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো এখন দেখেন জিনিসটা হচ্ছে কি টি ইজ ইকুয়াল টু হচ্ছে E1 E2, মাঝখানে আরো যেসব এজ আছে সেইগুলা EI, এরপরে একটা স্ল্যাশ, এইগুলা হচ্ছে আসলে এক একটা এজ, কিন্তু এই এজ গুলাকে হচ্ছে আমি মার্ক করি নাই কারণ এই এজ গুলাকে আমার কাজে লাগবে না, ঠিক আছে, মানে আমার প্রুফ করার সময় কাজে লাগবে না। সো আমি E1 থেকে EI পর্যন্ত এজ গুলাকে আমি দেখাইছি, তার মানে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে EI+1, এরকম করতে 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 এটা যাবে হচ্ছে EN-1 পর্যন্ত। বোঝা যাচ্ছে? E1 E2, ঠিক আছে, এর পরের এজটা কি EI+1, এরকম করতে করতে EN-1 পর্যন্ত যাবে, যেহেতু n-1টা এজ থাকে। বাট এর পরের গুলাকে আমি দেখাইনি, আমি এই পর্যন্তই হচ্ছে জাস্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে একটা প্রুফ বাই কন্ট্রাডিকশন, কিছুটা প্রুফ বাই কন্ট্রাডিকশনের মতো। সো জিনিসটা হচ্ছে কি আমি বলে গেলে আপনার মাথার মধ্যে থাকবে, বাট এই জিনিসটা আপনার আরেকবার নিজের দেখতে হবে, ঠিক আছে। প্রুফ বাই কন্ট্রাডিকশন গুলা মানে একেবারে এক নজরে দেখেই যে, ঠিক আছে, অনেক সময় মনে হয় যে এটা তাহলে কি প্রুফ করলো, মানে ব্যাপারটা কি হইলো, ঠিক আছে। সো এই জিনিসটা আপনার আরেকবার ফার্দার একটু চেক মানে দেখে নিতে হবে, একবারে বুঝে গেলে তো ভালো, ঠিক আছে, না হলে একবার দেখতে হবে। সো এখন দেখেন আমরা এখন বলতেছি কি, ধরেন
এই লিস্টটা কি সর্টেড। এরপর টি স্টারও আমরা যে এজ গুলোকে রাখছি সেগুলো হচ্ছে সর্টেড। তার মানে এই এজ গুলো হচ্ছে সবসময় আমরা যে লিস্টটা রাখতেছি টি বা টি স্টার এর ক্ষেত্রে এরা হচ্ছে সর্টেড। তো আমরা ধরে নিচ্ছি যে টি এবং টি স্টার এর ক্ষেত্রে E1 ম্যাচ করে, প্রথম এজটা তারা ম্যাচ করে। এখানে হ্যাঁ যে আমরা এজ গুলোকে রাখতেছি এটা রিপ্রেজেন্ট কি করে করব? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট এভাবে? হ্যাঁ রাইট, একটা এজ কে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, ঠিক আছে, একটা এজ, সেটার জন্য একটা স্টার্ট পয়েন্ট থাকে আই বা ইউ, একটা এন্ড পয়েন্ট থাকে ভি, এবং তাদের মধ্যকার ওয়েট কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, অনেক সময় ডাব্লিউ কে না রাখলেও চলে, বাট রাখাও হয় অনেক সময়। ঠিক আছে, সো এখন দেখেন আমরা এখন ধরে নিচ্ছি যে ই টি এবং টি স্টারের মধ্যে যে এজ সেট, এদের মধ্যে শুরু থেকে E1 ম্যাচ করে, E2 ম্যাচ করে। ঠিক আছে, এরকম করতে করতে EI হচ্ছে প্রথম এজ যারা হচ্ছে একজন একজনের সাথে মিস ম্যাচ করে। ঠিক আছে, তার মানে কথাটা বুঝেন, E1 হচ্ছে এজ, E1 ম্যাচ করে। ঠিক আছে, এমন হইতে পারে EI হচ্ছে এক নাম্বার, মানে এমন হইতে পারে যে আমরা ধরে নিচ্ছি টি এবং টি স্টারের মধ্যে কিছু কমন এজ আছে। ঠিক আছে, শুরু থেকে যদি চিন্তা করি E1 কমন, E2 কমন, এরপরে মাঝখানে এরাও কমন, প্রথম মিস ম্যাচ হচ্ছে EI। ঠিক আছে, EI স্টার। আমি কি এই লাইনটা বুঝাইতে পারছি? দেখেন এইখানে কথাটা যদি দেখেন, এটা দেখেন, EI and EI star are the first edges mismatch in T and T star। তার মানে এই সিরিজে প্রথম এজ EI এবং EI star হচ্ছে প্রথম এজ যারা টি এবং টি স্টারের মধ্যে ডিফারেন্ট। আদারওয়াইজ শুরু থেকে ধরে নিচ্ছি এরা হচ্ছে এই E1 থেকে EI এর আগে যারা আছে এরা হচ্ছে টি স্টারের সাথে হুবহু ম্যাচ করে। ঠিক আছে, এখন এমন হতে পারে আই আমি শেষ করি I is equal to 1। ঠিক আছে, এমনও হতে পারে I is equal to যদি 1 হয়, সেক্ষেত্রে আসলে তাদের প্রথম এজ থেকেই মিসম্যাচ। ঠিক আছে, এখন কথা হচ্ছে মিসম্যাচ মানে কি। ঠিক আছে, সাপোজ হচ্ছে দেখেন এইটা হচ্ছে সাপোজ E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে E4, E5 দিলাম সাপোজ। ঠিক আছে, সো ধরেন আমার T is equal to হচ্ছে ধরেন মানে ক্রুস্কাল অ্যালগরিদম সাপোজ 4টা, তো তার মানে 3টা নিবে। সাপোজ ক্রুস্কাল অ্যালগরিদম নিলে হচ্ছে আমার, আচ্ছা এখানে ই এ নেই, ই এ এবিসিডি দিয়ে মার্ক করি, কারণ ওখানে 1 2 3 দিয়ে মার্ক করা আছে না, তো দুইটা মিলাই যাবে। এটা হচ্ছে সাপোজ ইএ, এটা হচ্ছে ইবি, এটা হচ্ছে ইসি, ইডি, এটা হচ্ছে ইই। ঠিক আছে, তো ধরেন ক্রুস্কাল অ্যালগরিদম যে ট্রিটা প্রডিউস করলো, দেখেন এই পার্টটা একটু মানে ক্রিটিক্যাল বলতে এই পার্টটা আপনাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, যে আপনাদের প্রুফটা ধরতে পারবেন না নেক্সট ডে। তো দেখেন ক্রুস্কাল অ্যালগরিদম ধরেন এই এসটাকে নিল, ঠিক আছে, এরপরে ধরেন এই এসটাকে নিল আর এই এসটাকে নিল ফর এক্সাম্পল, তার মানে ইএ, ইবি আর হচ্ছে ইসি, এই তিনটা এসকে নিল। আর টি স্টার, ঠিক আছে, টি স্টার ধরেন টি স্টার যে ট্রিটা সেটা হচ্ছে ধরেন ইএ কে নিল, ঠিক আছে, ইএ কে নিল, ধরেন ইবি কেও নিল, ইবি কেও নিল, কিন্তু ইসি কে না নিয়ে সে ধরেন ইই কে নিল। তার মানে দেখেন এইটা হচ্ছে, তার মানে দেখেন ইএ ইএ তাদের মধ্যে ম্যাচিং, ইবি ইবি তাদের মধ্যে ম্যাচিং, কিন্তু প্রথম মিস ম্যাচটা হচ্ছে এইখানে গিয়ে। তার মানে এইটা হচ্ছে ইআই আর এটা হচ্ছে ইআই স্টার। তো এখানে যেহেতু হচ্ছে আমি এক্সাম্পলটা ছোট করছি, অ্যাকচুয়ালি এর পরেও আরো এজ আছে। ধরেন যদি বড় ট্রি নিতে পারেন, একটা বড় ট্রি নেন ধরেন 7-8টা ভার্টেক্সে, ধরেন এরপরে আরো, ঠিক আছে, আরো এরকম ভার্টেক্স এজ আছে। ঠিক আছে, বাট আমি আপাতত এখানে এতটুকুই দেখাচ্ছি। তার মানে হচ্ছে দেখেন এদের ম্যাচিং ম্যাচিং, কিন্তু এই প্রথম মিস ম্যাচটা হচ্ছে ইসি এবং ই। তার মানে এই কে আমরা বলতেছি ইআই আর ই কে বলতেছি হচ্ছে আমরা ইআই স্টার। এটা কি বুঝাতে পারছি আমি? মিস ম্যাচের কনসেপ্টটা কি বুঝতে পারছি, যে এজটা মিস ম্যাচ করে যেখানে গিয়ে, যেখানে মানে সিরিজের, ঠিক আছে, এটা তো একটা সিরিজ, ঠিক আছে, এটা তো হচ্ছে একটা সিরিজ।
সো সিরিজের মানে সিরিজ থাকলে কি তাদের 1 নাম্বার টার্ম থাকে 2 নাম্বার টার্ম থাকে, সো ধরে নিচ্ছি 1 নাম্বার টার্ম ম্যাচ করে, তাদের 2 নাম্বার টার্ম মানে 2 নাম্বার টার্মটাও ম্যাচ করে, কিন্তু আইতম টার্মটা হচ্ছে আর ম্যাচ করে না। ঠিক আছে, এই দুইটাই তো একটা সিরিজ, সর্টেড সিরিজ, দুইটাকে কিন্তু আমি সর্টেড সিরিজ হিসেবে চিন্তা করতেছি। এবং এই কথাটাও খুব ইম্পর্টেন্ট যে এটাও কিন্তু সর্টেড সিরিজ, এটাকেও আমি সর্টেড সিরিজ হিসেবেই চিন্তা করতেছি। ঠিক আছে, এজ এর সর্টেড সিরিজ, ডাব্লিউ ওয়াইজ সর্টেড, ডাব্লিউ ওয়াইজ মানে ওয়েট ওয়াইজ সর্টেড। ঠিক আছে, এই সিরিজটা হচ্ছে ওয়েট ওয়াইজ সর্টেড, ওয়েটেড ভ্যালু দিয়ে এজ গুলাকে সর্ট করা। তো এই সর্টেড সিরিজে ইআই হচ্ছে প্রথম মিসম্যাচ। হ্যাঁ বলেন। স্যার এখানে টি কি মানে অরিজিনালি যেরকম মানে আমি ক্রিস্টাল অ্যালগরিদমটা ইউজ করে যেরকম ওয়েট সর্ট করব সেইটা, আর টি স্টার কে আমি একেবারে ধরে নেওয়া যেরকম ওয়েট সর্ট করা এরকম কিছু মানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট বুঝতে পেরেছি, আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। ধরেন টি স্টার ইজ ইকুয়াল টু, ধরেন আপনি ধরেন সাপোজ ধরেন ইপি, ঠিক আছে, ইএক্স, ধরেন ইওয়াই, ঠিক আছে, এই এজ গুলো আপনি নিছেন। ধরেন এইটার ওয়েট হচ্ছে 5, এটার ওয়েট হচ্ছে 2, এটার ওয়েট হচ্ছে 7, কিন্তু আপনি টি স্টার কে এইভাবে রাখবেন না, টি স্টার কে রাখবেন হচ্ছে এইভাবে। ঠিক আছে, ইএক্স, ইপি, ইওয়াই, ঠিক আছে, এই যে 2, 5, 7, তার মানে এইটাকে আপনি চিন্তা করবেন E1 হিসাবে, এটাকে চিন্তা করতেছি E2 হিসাবে, এটাকে চিন্তা করতেছি E3 হিসাবে। বুঝতে পেরেছেন? মানে ধরে নেওয়া সর্টেড আপনি যেটা বলেছেন। ঠিক আছে, যে আমি চিন্তা করব যে দুইটা লিস্টই আসলে তাদের এজ এর ওয়েট ওয়াইজ সর্টেড। ঠিক আছে, তার মানে এইটার ওয়েট সবচেয়ে কম, এই এজের ওয়েট সবচেয়ে কম, এই এজের ওয়েট তার চেয়ে একটু বেশি। ঠিক আছে, এইটার ওয়েট তার চেয়ে একটু বেশি, লাস্টেরটার ওয়েট সবচেয়ে বেশি। এই ক্ষেত্রেও সেম, যে এইটার ওয়েট সবচেয়ে কম, এটার ওয়েট তার চেয়ে একটু বেশি। ঠিক আছে, এরকম করতে এইটার ওয়েট সবচেয়ে বেশি। তো এই দুইটা সিরিজের মধ্যে আইতম টার্মটা হচ্ছে প্রথম মিসম্যাচ। সো মিসম্যাচের স্যার কনসেপ্টটাকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ বল। স্যার ওই ক্রুস্কাল অ্যালগরিদম যে ট্রিটা জেনারেট করবে এটা স্যার এমএসটি তো জেনারেট করবে, তাহলে স্যার মিসম্যাচ কি হওয়ার কথা? না, এইটাই দাঁড়ান, এই জিনিস আপনি যে কথাটা বলছেন না, এখন দেখবেন যে আপনি তার মানে টার্মটা ধরে ফেলছেন, দেখবেন লাস্টের 4-5টা লাইন হচ্ছে আপনার একেবারে কমন পড়বে। ঠিক আছে, আমরা এই কথাটাই বলবো যে আসলে ক্রুস্কাল অ্যালগরিদম যখন এখানে ধরে সে আসলে মিনিমামটাকেই ধরে। ঠিক আছে, এইটাই আমরা দেখবো। ঠিক আছে, এখন আমাদের তো প্রুফ করতে হবে যে এইটাই মিনিমাম, কিন্তু আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, মানে অনেক সময় আছে না যে হ্যাঁ বলে যে এইটা তুই বলছো, আচ্ছা আমি এটা হ্যাঁ বেট দিলাম যে এটা হবে না। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে ওরকম যে কন্ট্রাডিকশন। টি স্টার কে আমরা এমএসসি ধরে নিচ্ছি। আচ্ছা আমি একটু অন্য কথায় বেশি চলে যাচ্ছি, প্রুফটা শেষ করি। ঠিক আছে, শেষ করলে বোঝা যাবে। সো ইআই এবং ইআই স্টার হচ্ছে মানে আইতম টার্মটা হচ্ছে তাদের মধ্যে প্রথম মিসম্যাচ করে। ঠিক আছে, এটা আমি বুঝাইতে পারছি আশা করি। সো এখন দেখেন, আমরা এই যে টি এর এই 1 থেকে আইতম টার্মটাকে আমরা T1 ধরে নিচ্ছি, আবার সেম টি স্টারের 1 থেকে আইতম টার্মটাকে আমরা T1 স্টার ধরে নিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা এই ট্রিটাকে সাপোজ 2 ভাগে ভাগ করলাম, এটা T1 মানে টি ট্রিটাকে আমি 2 ভাগে ভাগ করলাম, এটা T1, এটা T2, আবার টি স্টারকে আমি 2 ভাগে ভাগ করলাম, এটা T1 স্টার, এটা হচ্ছে T2 স্টার। ঠিক আছে, জাস্ট এতটুকু। সো এখন দেখেন, তার মানে এখন দেখেন এইখানে আমরা এইবার হচ্ছে আমাদের লজিক্যাল। ঠিক আছে, আমরা ক্রুস্কাল অ্যালগরিদম ইমপ্লিমেন্টের সময় আমরা কি করছিলাম অ্যাকচুয়ালি সেইটা আমরা বলি। সো আমরা এটা T1 আর T1 স্টার ধরে নিলাম, বাট এখন আপনি বলেন তো এই ক্ষেত্রে ইআই বড় নাকি ইআই স্টার বড়? বলেন তো, ক্রুস্কাল অ্যালগরিদম যদি আপনার খেয়াল থাকে, বলেন তো ইআই বড় নাকি ইআই স্টার বড়? কোনটা বড় বলেন তো? ইআই বড় হতে পারে। ইআই বড় হবে? জি স্যার। ইআই বড় হবে, চিন্তা করে ক্রুস্কাল অ্যালগরিদম অনুসারে ইআই ছোট হবে। স্যার ইআই স্টার রাইট, ক্রুস্কাল অ্যালগরিদমে আমরা অলওয়েজই কোনো একটা দেখেন, তার মানে দেখেন আইতম টার্ম যখন আমার আইতম টার্মে আমি ক্রুস্কাল অ্যালগরিদমের কথা চিন্তা করেন, এখন আমি ক্রুস্কাল অ্যালগরিদমে ফিরে যাচ্ছি। ধরেন আমার E1 অ্যাড করছি, ঠিক আছে, E2 অ্যাড করছি, E3 অ্যাড করছি, এরকম করে করে আইতম এসটাকে যখন আমি অ্যাড করব, তখন সাপোজ আমার কাছে দুইটা অপশন ছিল, আইদার ইআই অথবা ইআই স্টার, তাই না? ইআই
অথবা ইআই স্টার, সাপোজ দুইটা অপশন আমার কাছে ছিল, কিন্তু আমি নিছি অলওয়েজ ইআই। কারণ কি, ক্রুসকাল অ্যালগরিদমে আমি অলওয়েজ ছোট ভ্যালুটাকে নিচ্ছিলাম, আমার লিস্টটা সর্টেড ছিল, সেখান থেকে আমি ছোট ভ্যালুটাকে নিচ্ছিলাম। তার মানে ইআই অবশ্যই ইআই স্টারের চেয়ে ছোট সমানও হতে পারে। পয়েন্টটা কি বুঝছেন? ঠিক আছে, ক্রুসকাল অ্যালগরিদম থেকে চিন্তা করেন যে আমি যখন আইতম এজটাকে নিচ্ছিলাম তখন আমার কাছে সাপোজ দেখেন আইতম এজ এর ক্ষেত্রে এখানে ইআই স্টার একটা অপশন আছে যেটা দিয়ে আমি টি স্টার কে ফর্ম করছি, ঠিক আছে, এবং আমার কাছে ইআই এজটাও আমার কাছে ছিল। তো এই দুইটার মধ্যে আমি অবশ্যই ইআই কেই পিক করছিলাম, কারণ কি ইআই এর ওয়েট ছিল কম, তাই আমি ইআই কে পিক করছিলাম। এই কথাটা কি বুঝাতে পারছি? এই কথা জি স্যার। ঠিক আছে, ক্রুসকাল অ্যালগরিদম থেকে আমরা এটা বলতে পারি যে আমরা তার মানে অবশ্যই ওয়েট অফ ই1 ইআই লেস অর ইকুয়াল টু হচ্ছে ওয়েট অফ ইআই স্টার। দেখেন এইটার ওয়েট অবশ্যই এটার চেয়ে কম অথবা সমান হতে পারে, নয়তো আমরা ক্রুসকাল অ্যালগরিদমে এটাকে নিতামই না। সো এখন দেখেন, এইবার দেখেন এই ইকুয়েশনটা বুঝেন কিনা। আমি এবার জাস্ট এই ইকুয়েশনটা বুঝেন কিনা দেখেন যে ওয়েট অফ টি1 স্টার এ, ঠিক আছে, এই যে টি1, এই যে এই টি1 এর যে ওয়েট ওয়েট অফ টি1 স্টার, এই টি1 এর ওয়েট গ্রেটার দেন অর ইকুয়াল টু, কার চেয়ে গ্রেটার? দেখেন ওয়েট অফ টি1 গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়েট অফ টি1 স্টারই লিখছি, দেখেন ডানে ওয়েট অফ টি1 স্টারই লিখছি, তার মানে ওয়েট অফ টি1 ওয়েট অফ টি1 স্টার এটা তো সমান, কিন্তু গ্রেটার দেন কেন দিলাম এই পাশে? ঠিক আছে, কারণ দেখেন এইখানে আমি কি করলাম, দাঁড়ান একটা মিনিট, আমি কি ভুল দেখলাম কিনা। ঠিক আছে, দেখেন এইবার দেখেন তার মানে এই ডান পাশটা হচ্ছে ছোট, ঠিক আছে, ডান পাশটা হচ্ছে ছোট, মানে এই ইকুয়েশনের মধ্যে যেটা লিখছি সেটা হচ্ছে ডান পাশটা ছোট। কেন ডান পাশটাকে ছোট লিখলাম? কারণ দেখেন এইটা আর এইটা সমান, কিন্তু এরপরে আমি কি করতেছি এইখানে একটা বড় ভ্যালুকে সরায় একটা ছোট ভ্যালু অ্যাড করতেছি। দেখেন ওয়েট অফ ই1 স্টার অবশ্যই বলছি এটা অবশ্যই বড়, এটা অবশ্যই বড়, ঠিক আছে, কারণ এবং এটা অবশ্যই ছোট, কারণ কি এটা যদি ছোট না হয়তো আমি ক্রুসকাল অ্যালগরিদম একে নিতামই না। ঠিক আছে, আমার কাছে দুইটা অপশন ছিল, ইআই আর ইআই স্টার, ঠিক আছে, আমি ইআই কেই নিছি, তার কারণ হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদমের টি তে আমি ইআই কে নিছি, তার কারণ হচ্ছে ইআই এর ওয়েট আইদার এটা হচ্ছে ছোট, ঠিক আছে, অথবা এটা সমান। তো এখন এই ইকুয়েশনটা বোঝার চেষ্টা করেন, এই ইকুয়েশনে কি করছি যে এটা জাস্ট একটা ভ্যালুর ইকুয়েশন, ভ্যালু দিয়ে একটা ইকুয়েশন বানিয়েছি, ভ্যালু। সো দেখেন ওয়েট অফ টি1 স্টার আর ওয়েট অফ, আচ্ছা এটা একটু মুছি, দেখেন ওয়েট অফ টি1 স্টার আর ওয়েট অফ টি1 স্টার এর দুইটা সমান, কিন্তু এরপরে কি করলাম, টি1 স্টার থেকে একটা ছোট ভ্যালু সরাই দিলাম, তো ওয়েট অফ টি1 এর মধ্যে কি, টি1 স্টারের মধ্যে কি এইটুক পড়ে, তো ইআই এর ওয়েটও হচ্ছে আমার আসলে এটার মধ্যে ইনক্লুডেড। সো এইখান থেকে আমি কি করলাম, এইটাকে, এটা হচ্ছে আমার বড়, এই বড় ভ্যালুটাকে আমি মাইনাস করলাম, ঠিক আছে, আর একটা ছোট ভ্যালু এই পাশে অ্যাড করলাম, একটা ছোট ভ্যালু ওয়েট আমি এই পাশে অ্যাড করলাম, তার মানে কি আমার রাইট হ্যান্ড সাইডটা ছোট হয়ে গেল। তো সেটাই আমি লিখছি যে এই পাশটাকে আমি ছোট করে লিখছি, ঠিক আছে, তো এটা ছোট হতে পারে সমানও হতে পারে। এখন দেখেন এইবার এই রাইট হ্যান্ড সাইডটাকে আমি বলতে পারি না যে ওয়েট অফ টি1, এটা বলা যায় কিনা দেখেন, কারণ কি এদের মধ্যে প্রথম মিসম্যাচ হচ্ছে এই আইতম এলিমেন্টে। তো আইতম টি স্টারের আইতম এলিমেন্টটাকে আমি সরাই দিয়ে আমি কি করলাম, জাস্ট টি এর আইতম এলিমেন্টটাকে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো দেখেন এই লাইনটাকে আমি এই নেক্সট লাইন বলতে পারি কিনা, দাঁড়ান একটু কোশ্চেন পড়ে নিচ্ছি, ঠিক আছে। সো দেখেন এই লাইনটাকে আমি এই লাইনটা বলতে পারি কিনা, পারি, ঠিক আছে, জাস্ট একটু তাকায় দেখেন এই লাইনটাকে বলতে পারি, ঠিক আছে। তার মানে এই লাইনটাকে যদি আমি বলতে পারি, তার মানে আমি আসলে কি বলতে পারতেছি যে আসলে টি1 এর ওয়েটই আসলে টি1 স্টার চেয়ে ছোট, ঠিক আছে, ছোট বা সমান, তার মানে ক্রুসকাল যেটা প্রডিউস করতেছে সেইটার ওয়েটই আসলে কম। আমি যেটাকে এমএসসি ধরে নিচ্ছি সেটার ওয়েট কম না, ক্রুসকাল যেটা প্রডিউস করতেছে সেটার রেজাল্টই হচ্ছে আমার, সেটার ওয়েটই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কম, ঠিক আছে। এখন নেক্সট আমরা কি করতে পারি, যে প্রুফ রিকার্সিভলি। রিকার্সিভলি মানে কি, আমরা তো প্রথম পার্টের জন্য প্রুফ করলাম, এখন এই সেকেন্ড পার্টের জন্য হচ্ছে আমরা যদি প্রুফ করতে থাকি
তো সেকেন্ড পার্টের মধ্যে ওইরকম সাব ডিভাইড করে 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 আমরা যদি রিকার্সিভলি প্রুফ করি, আমরা পুরো ট্রির জন্য প্রুফ করতে পারবো যে আসলে ক্রুসকালি আমার মিনিমাম স্প্যানিং ট্রি। সেম ওয়েতে প্রুফ করতে পারবো যে ক্রুসকালি আসলে মিনিমাম স্প্যানিং ট্রি প্রডিউস করতেছে। এই প্রুফটা কি ধরতে পারছেন? মোটামুটি বুঝতে পারছেন একটা আইডিয়াটা? ঠিক আছে। এই স্যার এখানে রিকার্সিভ প্রুফে কি এখন আমরা সেকেন্ড মিসম্যাচটা বের করব? সেকেন্ড মিসম্যাচ আপনার, হ্যাঁ রাইট। এরপরে হচ্ছে আপনি আবার দেখেন আপনার প্রথম পার্ট যখন শেষ হয়ে গেল, এই পার্ট শেষ হয়ে গেল, এরপর আপনি কি করবেন, টি2 এর জন্য সেম প্রসিডিউর চালাবেন। টি2 কে আবার দুইটা ভাগে ডিভাইড করবেন। ফর এক্সাম্পল মানে রাইট হ্যান্ড সাইডটাকে আবার দুই ভাগে ডিভাইড করবেন। দুই ভাগে মানে যে পর্যন্ত হচ্ছে মিসম্যাচ সেইখানে একটা ডিভাইডার, নেক্সট পার্টটাকে আপনি ধরবেন হচ্ছে সেকেন্ড পার্ট। এরকম করে রিকার্সিভ প্রুভ হবে, বাট এটা আপনার খাতা কলমে বলা লাগবে না, আপনি এখানে জাস্ট বলতে পারবেন যে উই ক্যান প্রুভ ইট রিকার্সিভলি। বুঝতে পেরেছেন? মানে আমার রিকারশনটা এখানে কোথায় চলে? রিকারশনটা চলে হচ্ছে এই যে এইখানে, যে আমরা একটা এস সেট থাকে তাকে দুইটার ভাগে ডিভাইড করি। কোন ভাগে ডিভাইড করি? যেখানে হচ্ছে আমার মিসম্যাচটা হয়। ঠিক আছে, সেইখান থেকে আমি সেইখানেই হচ্ছে আমি একটা পার্টিশন দিই। সেই পার্টিশনটা দেওয়ার পরে আমি কি করি, বাকি সেকেন্ড পার্টটাকে আমরা নেক্সট রিকারশনে সেম ওয়েতে প্রুফ করি। এটাই হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে আমার রিকারশন। ঠিক আছে, তো সেটাই বলা হয়েছে যে প্রুভ রিকার্সিভলি। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা স্যার, সেকেন্ড পার্ট থেকে কি প্রুফ করব? সেকেন্ড পার্টে আপনি এই যে এইটাই তো বললাম যে সেকেন্ড পার্টে আপনি ফার্স্ট পার্টে যেটা প্রুফ করছেন সেই জিনিসটা এখানে আপনার খাতা কলমে প্রুফ করা লাগবে না। আপনি খাতা কলমে জাস্ট বলে দিবেন হচ্ছে প্রুফ রিকার্সিভলি। তো সেকেন্ড পার্টটা কি দেখেন, এখানে রিকারশনটা কোথায়? এই যে সেটটা আছে, সেটটাকে আমি কি করতেছি, ডিভাইড করতেছি একটা পজিশনে। কোন পজিশনে? আইতম পজিশনে। আইতম পজিশনটা কি? যেখানে হচ্ছে তাদের মধ্যে প্রথম মিসম্যাচিং হয়। ঠিক আছে, সো এরপরে দেখেন, তার মানে এরপরে আমি আপনাকে জাস্ট ফার্স্ট পার্টের জন্য দেখাইলাম। এখন ধরেন এইটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। এই দেখেন এইটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টকেও কি করবেন, আপনি আবার পরের স্টেপে সেম ভাবে দুই ভাগে ভাগ করবেন। ঠিক আছে, দুই ভাগে ভাগ করেন। দুই ভাগে ভাগ বলতে কোথায় ভাগটা হবে? যেখানে হচ্ছে প্রথম মিসম্যাচিংটা হয়। বুঝতে পারছি? এরপরে ওই জিনিসগুলো আবার সাব ডিভাইড হবে। ঠিক আছে, সেকেন্ড পার্টটা আবার সাব ডিভাইড হবে, যে যেখানে প্রথম মিসম্যাচিং হয় প্রত্যেকটা জায়গাতে খালি ডিভাইড হবে, যে কোথায় মিসম্যাচটা হয় সেখানেই দুইটা ভাগে ভাগ করে ফেলবে। এরকম করতে করতে সে একসময় বেস কেসে পৌঁছায় যাবে, যখন আর কোনো এলিমেন্টই থাকবে না তখন হচ্ছে সে বেস কেসে পৌঁছায় যাবে। বাট এইটা আপনার খাতা কলমে বলা লাগবে না। ঠিক আছে, আপনি জাস্ট বলবেন যে প্রুফ রিকার্সিভলি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ইআই এর ওয়েটও তো আমরা কম ধরতে পারতাম, যেহেতু টি কোনটা স্টারকে কোনটা? ইআই স্টারের ওয়েটও তো কম ধরতে পারতাম, যেহেতু টি স্টার এমএসটি। না 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 না, এইখানে টি স্টার আমরা ক্লেম করতেছি এমএসটি, কিন্তু টি স্টার এটা ক্লেম যে না, ক্লেম না মানে ধরে নিচ্ছি যে এটা এমএসটি। কিন্তু এটা ধরে নিল আমি যে, আমাকে বলতে হবে যে আমি যে প্রসিডিউরে আগাইলাম, ঠিক আছে, আমি ক্রুসকাল প্রসিডিউরে আগাইলাম, ক্রুসকাল প্রসিডিউর অনুসারে আসলে কোনটা সত্যি, ইআই ছোট নাকি ইআই স্টার ছোট? সেখানে আমি দেখাইলাম যে আসলে ইআই ছোট, কারণ আমি সবসময় প্রত্যেক আমার কাছে আইতম এলিমেন্টে এসে সাপোজ আমার কাছে চয়েস ছিল হচ্ছে ইআই এবং ইআই স্টার। ঠিক আছে, তো আমি নিচে হচ্ছে ইআই। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ হচ্ছে ইআই স্টার হয় এটা হচ্ছে বড় বা সমানও হতে পারতো। ঠিক আছে, সমানের ক্ষেত্রে হয়তো আমরা অ্যাভয়েড করলেও করতে পারতাম। বুঝতে পেরেছেন? আমরা এই প্রসিডিউরে আগাইছি, প্রসিডিউরটা হচ্ছে এইটা। তো প্রসিডিউর অনুযায়ী ইআই ছোট, ঠিক আছে, ইআই স্টার কখনোই বড় হতে পারবে না প্রসিডিউর অনুযায়ী আগালে। সো আমরা যে প্রসিডিউরে গেছি, এরপরে আমরা দেখাইলাম যে আমরা যে প্রসিডিউর ফলো করছি সেটা দিয়ে আসলে আমি দেখাইতে পারলাম যে আসলে টি1 স্টার মানে টি স্টার আমার এমএসটি না, টিটাই আসলে এমএসটি। বুঝতে পেরেছেন? মানে আমার আপনি এখানে আসলে প্রথমে আমরা ধরে নিলাম টি স্টার হচ্ছে এমএসটি, কিন্তু পরবর্তীতে আমরা আর সেই প্রসিডিউর অনুযায়ী আসলে আমরা দেখলাম যে এইটা আসলে কোনোদিনই এইটার চেয়ে ছোট হতে পারবে না। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা, সো এটা আসলে একটা সহজ প্রুফ, ঠিক আছে, কঠিন কিছু না। জাস্ট একটু নিজে জাস্ট এক নজর দেখলেই এটা বোঝা যায় প্রুফটা হচ্ছে অনেক ইজি একটা প্রুফ। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি টপিকটা শেষ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু বাদ রেখে গেছিলাম লাস্ট দিনে। সো এটা তো পড়ছেন। সো এখন দেখেন মিনিমাম স্প্যানিং ট্রিতে আমি যদি জাস্ট আপনাদেরকে একটু সামারি করি,
ঠিক আছে, এই সামারিটা চাইলে খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখতে পারেন। দেখেন যদি সামারি করি, সো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা গ্রিডি অ্যালগরিদম, ঠিক আছে, এটা দেখছিলাম যে আমরা দেখছিলাম যে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে গ্রিডি অ্যালগরিদম দিয়ে বা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করা যায়। তার কারণ হচ্ছে এটা যে গ্রিড এখানে আমার অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি থাকে এবং ওভারল্যাপিং সাব প্রবলেম প্রপার্টি থাকে না। এরপরে আমরা স্প্যানিং সাবগ্রাফ পড়ছিলাম, এটার উপরে হেডিংটা হচ্ছে স্প্যানিং সাবগ্রাফ, ঠিক আছে, স্প্যানিং সাবগ্রাফ পড়ছিলাম। তো এরপরে স্প্যানিং সাবগ্রাফের পরে স্প্যানিং ট্রি কি সেটা পড়ছিলাম। এরপরে হচ্ছে একটা গ্রাফের মাল্টিপল স্প্যানিং ট্রি থাকা সম্ভব কিনা সেটা পড়ছিলাম। এরপরে আমরা ওয়েটেড স্প্যানিং ট্রি পড়ছি। মিনিমাম স্প্যানিং ওয়েটেড স্প্যানিং ট্রি থেকেই আসছে হচ্ছে, মানে দেখেন কনসেপ্টটা মানে মিনিমাম স্প্যানিং ট্রি কনসেপ্টটা আসছে কিভাবে। দেখেন প্রথমে হচ্ছে গ্রাফ থেকে হচ্ছে স্প্যানিং সাবগ্রাফ, ঠিক আছে, স্প্যানিং সাবগ্রাফ থেকে আসছে হচ্ছে স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রিটাতে যদি আবার ওয়েটেড হয়, ঠিক আছে, ওয়েটেড হয়, তাহলে সেখান থেকে আসছে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে। এই ফ্লোতে আসছে গ্রাফ, স্প্যানিং সাবগ্রাফ, স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আমরা পড়ছি হচ্ছে প্রিমস অ্যালগরিদম। সো প্রিমস অ্যালগরিদম খুবই সহজ, ইমপ্লিমেন্টও করে ফেলছি। যে প্রত্যেক আমার কি করতে হয়, প্রথমে সবগুলো ভার্টেক্সের কি ভ্যালুকে হচ্ছে মিনিমাম ইনফিনিটি ধরে নিতে হয়, তারপর যে কোনো একটা ভার্টেক্সের রুট ধরতে হয়, যে কোনো একটা ভার্টেক্সকে রুট ধরার পরে সেটার ভ্যালু হচ্ছে 0 সেট করে দিতে হয়, ঠিক আছে। যাই হোক, অ্যালগরিদম আর বলার দরকার নেই, আশা করি এটা আপনারা তো ক্লাসে বুঝছেনই। সো এরপরে আমরা দেখছিলাম হচ্ছে প্রিমস অ্যালগরিদম। আচ্ছা, এরপরে প্রিমস অ্যালগরিদম অ্যান্সার করতে হয় কিভাবে, ঠিক আছে, যে নিচে এক্সপ্লোর সিকোয়েন্স লিখবেন, যে কোন অর্ডারে এক্সপ্লোর করছেন, ভ্যালুগুলা কিভাবে কেটে কেটে লিখবেন, ঠিক আছে, একটা দাগ দিয়ে কেটে লিখবেন। আর যদি আপনার কোনো ভুল হয় সেগুলো একেবারে ঘিজি ঘিজি করে কেটে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে কোনটা ভুল এবং কোনটা আপনার অ্যালগরিদমের কাটা, ঠিক আছে, এটা যাতে বুঝা যায়। এবার প্রিমস অ্যালগরিদমের সুডোকোড দেখছিলাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সুডোকোডের সাথে কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিসজয়েন্ট ডেটা সেট, এখানে হচ্ছে আমাদের প্রিমস অ্যালগরিদম শেষ। এরপর আমরা দেখছিলাম হচ্ছে ডিসজয়েন্ট সেট অপারেশন, ঠিক আছে। এটা জাস্ট আমরা এত মানে এটা হচ্ছে যেহেতু 203 তে দেখে আসছি, সো এখানে এটা এত বেশি কিছু পড়ার নাই, ঠিক আছে। এটা জাস্ট ক্রুসকালের আগে একটা শর্ট ব্রিফ দিছিলাম, ঠিক আছে। এরপরে দেখেন ক্রুসকাল অ্যালগরিদম ছিল, ঠিক আছে। ক্রুসকাল অ্যালগরিদমে হচ্ছে আমরা ক্রুসকাল অ্যালগরিদম দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে পারি। তো এখানে একটা জিনিস বলছিলাম নিজের পড়তে, সেটা হচ্ছে যে ক্রুসকাল অ্যালগরিদম দিয়ে মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করতে হয় সেটা যাতে আমরা খেয়াল রাখি, এবং এটা হিন্টসও দিয়ে দিছিলাম যে এজের লিস্ট গুলাকে যদি আমরা শাফল করি, ঠিক আছে, এবং যতগুলা মিনিমাম স্প্যানিং ট্রি হবে ততবারই আসলে ক্রুসকাল অ্যালগরিদম চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শাফল করা বলতে কি আমরা মানে যেগুলো সেম সেগুলোর মধ্যে শাফল করব? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেটাই বলেছিলাম যে শাফল মানে লিস্ট শাফল করার পরে যাতে লিস্টটা সর্টেড থাকে, এজ গুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, বাট লিস্টটা যাতে সর্টেড থাকে। যেরকম সাপোজ এটা হচ্ছে একটা এজ 1 2 2 3, এটা হচ্ছে সাপোজ E1 E2 E3 E4। এখন দেখেন E1 কে 1 নম্বর পজিশন থেকে নড়ানো যাবে না, কিন্তু E2 আর E3 কে চাইলে এই 2 নম্বর পজিশনে E3 কে নিয়ে আসা যায়, 3 নম্বর পজিশনে E2 কে নিয়ে আসা যায়, ঠিক আছে, কারণ কি এদের ভ্যালু সেম। তো যেখানে সেম সেখানে আমরা শাফল করতে পারবো। স্যার এটা কোডের ক্ষেত্রে ঠিক কিভাবে করা যায়? কোডের ক্ষেত্রে আপনি মানে এটা হচ্ছে আপনার n স্কয়ারে চলতে পারে শাফলিংটা, বুঝতে পেরেছেন? এটা কোডের ক্ষেত্রে কিভাবে করবেন এটা আপাতত বলতেছি না, ঠিক আছে, বাট আপনি n স্কয়ারে শাফলিং করতে পারবেন। এরপরে নেক্সট হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদমের পরে হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদমে হচ্ছে আমরা সুডোকোড দেখছিলাম। সুডোকোড দেখার পরে হচ্ছে আমরা এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা দেখছিলাম কি বলতো, এটা টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি দেখছিলাম। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে এটা বলে দিয়েছিলাম যে প্রিমস এবং ক্রুসকালকে কোনো একটা সিনারিও অনুযায়ী কম্পারিজন করা, যে কোন মানে একটা সিনারিও বলতে একটা গ্রাফের সিনারিও বা যে কোনো টাইপের সিনারিও হইতে পারে, ঠিক আছে। সিনারিও থেকে আপনার বুঝতে হবে যে আসলে
আমি কোন কনটেক্সটে আসলে কম্প্যারিজনটা করতে যাচ্ছি, ঠিক আছে। সো একটা সিনারিওর কনটেক্সটে আপনাকে এটা ধরতে হবে যে কোন অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটি ভালো। নেক্সটে এরপরে আমরা পড়লাম, এটা তো আজকেই দেখলাম যে কারেক্টনেস অফ ক্রুস্কালস অ্যালগরিদম, ঠিক আছে। আর লাস্টে আমরা পড়ছি হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অফ মিনিমাম স্প্যানিং ট্রি। সো এতটুকু পর্যন্তই ছিল হচ্ছে আপনাদের টপিক, ঠিক আছে। সো মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা আদারওয়াইজ এই চ্যাপ্টার এখানে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে? কোশ্চেন থাকলে আমাকে পরেও করতে পারেন, ঠিক আছে, যখন আপনি পড়বেন ভালো মতো। সো আপাতত তার মানে আমি চ্যাপ্টার এখানে ক্লোজ করতেছি, ঠিক আছে। আমার একটু 8:55 বাজলে আপনারা একজন একটু রিমাইন্ড দিন। আচ্ছা, নেক্সট টপিকে আসি। সেটা হচ্ছে আজকের যে টপিকটা, এটা হচ্ছে আরেকটা গ্রিডি অ্যালগরিদম, ঠিক আছে। সো গ্রিডি অ্যালগরিদম আমরা এই শর্টেস্ট পাথ পড়েই গ্রিডি অ্যালগরিদম আমরা ক্লোজ করে ফেলবো, ঠিক আছে। গ্রিডি অ্যালগরিদম আমরা আর পড়বো না, এটা আমাদের লাস্ট গ্রিডি অ্যালগরিদম। তাহলে আপনারা বলেন তো গ্রিডি অ্যালগরিদম কি কি পড়লেন 203 মিলায়? আপনাদের গ্রিডি অ্যালগরিদম আপনারা প্রথমে কি পড়ছেন বলেন তো? 203 ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পড়ছেন না ফার্স্টে? অ্যাক্টিভিটি সিলেকশন ফার্স্টে পড়ছিলাম, তারপর আচ্ছা, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পড়ছেন, এরপরে পড়লেন কি মিনিমাম স্প্যানিং ট্রি, আর আজকে কি পড়তেছেন? সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, ঠিক আছে, তাই তো? বুঝতে পেরেছেন? সো এই কয়টা হচ্ছে। আর গ্রাফ কালারিং এ কি আরেকটা গ্রিডি অ্যালগরিদম পড়তে পারেন। হ্যাঁ, গ্রাফ কালারিং আরেকটা গ্রিডি অ্যালগরিদম আছে, ঠিক আছে, বাট এত বড় করে হবে না, ওটা একটা ছোট্ট পার্ট হিসেবে পড়বেন। তো বড় করে ঘটা করে গ্রিডি অ্যালগরিদম পড়ার এই চ্যাপ্টারই শেষ আর কি, ঠিক আছে। সো এখন দেখেন সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের কথা কি বলছে। সো দেখেন ফার্স্ট ওই যে গ্রিডি অ্যালগরিদম ইন্ট্রোডাকশন, যে অলওয়েজ টেকস দ্য বেস্ট অ্যাট ইচ ফেজ। আর এটা তো সেম কথা, যেটার অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি থাকে এবং ওভারল্যাপিং সাব প্রবলেম প্রপার্টি থাকে না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার কি অফ ছিল? ঠিক আছে, বুঝি নাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছিল। আচ্ছা, এখন দেখেন, সো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট। এখন দেখেন লাস্ট গ্রিডি অ্যালগরিদম বলা চলে। তো এখন দেখেন গ্রিডি অ্যালগরিদমের ক্ষেত্রে আপনার জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রিডি অ্যালগরিদম, এটা সম্বন্ধে বেশি কিছু বলার নাই, যে অলওয়েজ টেকস দ্য বেস্ট অ্যাট ইচ ফেজ। আচ্ছা, ক্যান বি অ্যাপ্লাইড ইফ এ প্রবলেম হ্যাজ অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আর ওভারল্যাপিং সাব প্রবলেম প্রপার্টি যদি না থাকে, এই দুইটা কেসই হচ্ছে আমরা গ্রিডি অ্যালগরিদম ইউজ করতে পারি। সো এখন তার মানে হচ্ছে কি, আমরা বলছি যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, এটাকে হচ্ছে আমরা কি করতে পারি, গ্রিডি অ্যাপ্রোচের মাধ্যমে সলভ করতে পারি। আচ্ছা, আমার কথা কি কেটে আসতেছে? কথা কি মাঝে মাঝে কেটে কেটে শুনেন? ওকে। সো এখন দেখেন আমাদের টপিকটার নাম হচ্ছে, দেখেন এই টার্মটার সাথে আপনার পরিচিত, শর্টেস্ট পাথের সাথে আপনার পরিচিত। সিঙ্গেল সোর্স কথাটা একটু পরে ডেসক্রাইব করতেছি, ঠিক আছে, সিঙ্গেল সোর্স কথাটা একটু পরে ডেসক্রাইব করতেছি। সো তার আগে হচ্ছে দেখেন আমরা আসলে একটা পাথের ওয়েট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, একটা পাথের ওয়েট বলতে আসলে কি বুঝায়। সো এখন দেখেন এটা হচ্ছে আমার ধরেন একটা পাথ। পাথ মানে কি বলেন তো? বলেন তো, এইটাকে একটা পাথ, তার দুটো ভার্টেক্সের মধ্যে যাওয়ার যে রাস্তাটা ইউজ করা হবে। বলেন তো এইটাকে একটা পাথ, এটাকে একটা পাথ, এই যে এইটা এইটা এটা এটা, এটাকে একটা পাথ বলেন? না স্যার, পাথ একটা সিঙ্গেল হতে হবে, ডিরেকশন মানে এখানে স্প্লিট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো দেখেন পাথের কনসেপ্ট হচ্ছে একটা সিরিজ অফ ভার্টেক্স, ঠিক আছে, একেবারে একটা লিনিয়ার সিরিজ অফ ভার্টেক্স। পাথ মানে হচ্ছে একটা লিনিয়ার সিরিজ অফ ভার্টেক্স। আপনি ধরেন এইখান থেকে এইখানে আসতেছেন, এইখান থেকে এখানে আসতেছেন, এইখান থেকে এইখানে আসতেছেন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে একটা পাথ। দেখেন পাথকে আরো একটু সহজভাবে ডেসক্রাইব করা যায়, যেখানে আপনার স্ক্রিনের হেডিংটা কি? এটা হচ্ছে ক্যালকুলেটিং ওয়েট অফ এ পাথ, যে আমরা একটা পাথের ওয়েট কিভাবে ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটা। সো এখন দেখেন, তার মানে পাথ বলতে এই যে এটা হচ্ছে একটা পাথ। তার মানে দেখেন পাথের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, পাথকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার, যে একটা পাথকে আমরা বলি হচ্ছে লিনিয়ার সেট অফ ভার্টিসেস। তাই লিনিয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে?
লিনিয়ার বলতে আমরা চোখের দেখায় বুঝতেছি হচ্ছে যে একটা টানা পথকে আমরা পাথ বলতেছি। তো এখানে যদি মাঝখানে আপনি ব্রেক করেন, ঠিক আছে, তার মানে এইখান থেকে সাপোজ এখানে এসে এইখানে আবার, ঠিক আছে, এইখানে যাওয়া যায়। তার মানে একটা জায়গা থেকে যদি আপনার দুইটা জায়গায় যাওয়ার বা মানে দুইটা জায়গাতে যাওয়ার অপশন থাকে তখন সেটা পাথ হবে না, ঠিক আছে। সো এখন দেখেন, তার মানে পাথকে, এটা তো হচ্ছে আমি লিনিয়ার কথাটা বললাম আপনার বোঝার জন্য, কিন্তু আমি যদি ডেসক্রাইব করতে বলি, যে একেবারে ধরেন ফর্মাল ভাষায় ডেসক্রাইব করতে বললাম যে পাথ বলতে আসলে কি বুঝেন, ঠিক আছে, তখন আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? কোন আইডিয়া আছে? যে এই যে দেখেন, স্যার যেটা দুইবার রিপিট হওয়া যাবে না কোনো এজ। জিনিসটা হচ্ছে এরকম যে প্রথম কথা, পাথে কোনো সাইকেল থাকবে না। পাথ মানে নো সাইকেল, একটা পাথে কোনো সাইকেল থাকবে না, ঠিক আছে। নেক্সট কথা দেখেন, একটা পাথে প্রত্যেকটা ভার্টেক্সের কতগুলা এজ থাকে বলেন তো? প্রত্যেকটা ভার্টেক্স কতটা এজের সাথে কানেক্টেড, মানে কয়টা ভার্টেক্সের সাথে কানেক্টেড? দুইটা। প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2 এক্সেপ্ট ফার্স্ট এন্ড লাস্ট ভার্টেক্স। বুঝতে পারছেন? তাহলে এটাকে হচ্ছে আমরা একটা পাথ বলতে পারি। তার মানে পাথ হচ্ছে এমন একটা সেট অফ ভার্টেক্স যেখানে কেবলমাত্র ফার্স্ট এবং লাস্ট ভার্টেক্সেরই ডিগ্রি থাকবে 1, আদারওয়াইজ সকল ভার্টেক্সের ডিগ্রি থাকবে 2 এবং সেখানে কোনো সাইকেল থাকতে পারবে না। এই ধরনের একটা সেট অফ ভার্টেক্সকে আমরা বলি হচ্ছে পাথ। বুঝতে পেরেছেন? তাহলে এখন বলেন তো, একটা পাথকে কি আমরা একটা ট্রি বলতে পারি? এটা বলেন, একটা পাথকে কি আমরা একটা ট্রি বলতে পারি? ইয়েস স্যার। একটা ট্রি বলতে পারি, ঠিক আছে। তার মানে একটা পাথ হচ্ছে বেসিক্যালি একটা লিনিয়ার ট্রি। ওকে, সো যাই হোক, আমরা জাস্ট পাথের ডেফিনেশন পড়লাম, ঠিক আছে। এখানে আর কিছু না, জাস্ট একটা পাথ বলতে কি বুঝাই, সো এটা আপনারা বুঝেনি, ঠিক আছে। এখানে মানে জাস্ট সেটাই আর কি বুঝাই বললাম। সো এখন দেখেন, বলেন তো এই পাথের ওয়েট কত? এই পাথের মানে একটা পাথের ওয়েট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? আমরা তো একটা এজের ওয়েট বলতে বুঝি। এজের ওয়েট, সাপোজ আমি বলি এখানে v1 v2 এজের ওয়েট কত? 2। বাট একটা পাথের ওয়েট বলতে আমরা কি বুঝি? সাপোজ এইটা হচ্ছে আমার পাথটা, এই পুরোটুকু হচ্ছে আমার পাথ। স্যার ওই তাহলে- পাথে যতগুলো এজ আছে সবগুলো Right. সামেশন। সো পাথের ওয়েট হচ্ছে কি? পাথের ওয়েট হচ্ছে ওই পাথ বরাবর যতগুলো এজ আছে তাদের ওয়েটের সামেশন। তার মানে এই পাথের ওয়েট হচ্ছে, মানে এটা আপনারা নরমালি বুঝেন, জাস্ট একটু ফর্মাল ভাবে বললাম। সো একটা পাথের ওয়েট হচ্ছে, এই পাথের ওয়েট হচ্ছে 2 + 5 + 1, তাহলে টোটাল ওয়েট হচ্ছে 8। সো অ্যানসার হচ্ছে 2 + 5 + 1 = 8। তাহলে এটাকে যদি আমি ফর্মাল ভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ওয়েট অফ এ পাথ, এই পাথের জন্য ওয়েট অফ পাথ পি, এটাকে এই পাথটাকে যদি আমি বলি পি, তাহলে এই পাথের ওয়েট হচ্ছে ওয়েট অফ v1 থেকে v2, v1 থেকে v2 ওয়েট যত, ঠিক আছে, এবার v2 থেকে v3 ওয়েট যত, v3 থেকে v4 এর ওয়েট যত, ঠিক আছে। সো এটাকে যদি আরেকটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, সো একটা পাথ, ওয়েট অফ এ পাথ পিটা যদি হয় v1 v2 vk, তাহলে আমরা এটা লিখতে পারি যে এই পাথের ওয়েট ইজ ইকুয়াল টু i ইজ ইকুয়াল টু 1 থেকে k - 1 সামেশন অফ ওয়েট অফ vi, vi + 1। এটা কি বুঝতে পারছেন? এই সামেশনের মানে বুঝেন? এই সামেশন সাইনের মানে এটা হচ্ছে একটা লুপ, এটা হচ্ছে একটা লুপ। i এর ভ্যালু 1 থেকে k - 1 পর্যন্ত যাবে, i এর ভ্যালু 1 থেকে k - 1 পর্যন্ত যাবে। প্রত্যেকবার আমি কি করব? ওয়েট অফ vi, vi + 1 এর সামেশন নিব। সো এখানে দেখেন, আপনার এইখানে পাথের লাস্ট ভার্টেক্স কত? v4। এই দেখেন v1, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, v1 v2 v3 আর k এর ভ্যালু হচ্ছে আপনার 4, তার মানে লাস্ট ভার্টেক্সটা হচ্ছে 4। তার মানে এটার ওয়েট কত? মানে এই পাথের ওয়েট কত? ওয়েট অফ v1, v2 প্লাস ওয়েট অফ v2, v3, ওয়েট অফ v3, v4, ঠিক আছে। সো এটাকে যদি আমি লুপ চালাই লিখতাম ফর i ইজ ইকুয়াল টু 1 থেকে i লেসার ইকুয়াল টু k - 1, k - 1 i প্লাস প্লাস ওয়েট অফ p, ঠিক আছে। এভাবে সাপোজ লিখলাম ওয়েট অফ p প্লাস ওয়েট অফ vi, vi প্লাস 1। বুঝতে পারছেন? আমি জাস্ট কোডে লিখলে এইভাবে লিখতাম। তো এটাকেই জাস্ট এই সামটাকে সামেশন দিয়ে বুঝাইছে। বুঝতে পারছেন? তার মানে এই সিরিজটার সামেশনের যোগফল।
আচ্ছা 8:55 বেজে গেছে, আপনারা 5 মিনিটস ব্রেক করেন, আমরা 5 মিনিট পরে শুরু করতেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার ভ্যাকসিন দেওয়ার জন্য আসতেছিলাম তো স্যার, রাস্তায় ছিলাম, সে কারণে স্যার অ্যাটেন্ডেন্সটা মিস গেছে আমার। রোল নাম্বার 48 স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমার মানে বাসায় নেট ছিল না, নেট কিনতে কিনতে আমি এসে দেখি 8:10 বাজে, ততক্ষণে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। স্যার অ্যাটেন্ডেন্সটা দিলে অনেক ভালো হয়। স্যার হ্যাঁ বলেন, কার কার মিস গেছে? স্যার আমার 19 এ 25 আছেন? কানেকশনে প্রবলেম ছিল। 19 এ 25 আছেন? নাই। 20 01? ইয়েস স্যার। 02 03 13? ইয়েস স্যার, 13 আছে। স্যার 03 প্রেজেন্ট স্যার। আচ্ছা 18? ইয়েস স্যার। 23? ইয়েস স্যার। 34? 39? স্যার 39 প্রেজেন্ট। 46? 48? ইয়েস স্যার। 49? প্রেজেন্ট স্যার। 54? 61? ইয়েস স্যার। সো এখন এখন আমি যদি বলেন তো V3 ডিসটেন্স কত? V3 ডিসটেন্স কত বলতে আমি জানতে চাচ্ছি V1 থেকেই V3 ডিসটেন্স কত, ঠিক আছে? V1 থেকে V3 ডিসটেন্স কত? তাহলে আপনি কি করতে পারেন, V1 থেকে V3 ডিসটেন্স একবারে V1 থেকে শুরু করে ক্যালকুলেশন করে আসতে পারেন। বাট যিনি একটু চালাক সে কি করবে বলেন তো? ডিসটেন্স অফ V3 কিভাবে বের করবে? এতগুলো আইটারেশন না করে ডিসটেন্স অফ V2 প্লাস ওয়েট অফ V2, V3, এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি ইউজ করছি। অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিতে এখন আসে নাই, মানে এই নরমাল হচ্ছে একেবারে চোখে দেখায় যে, ঠিক আছে, যে আমি কিভাবে ইন্টেলিজেন্স ইউজ করতে পারি। কেউ একজন বলতে পারে যে V3 ডিসটেন্স হচ্ছে আমি শুরু থেকে হ্যাঁ V1 এর কত ডিসটেন্স, V2 এর কত ডিসটেন্স, ঠিক আছে, এইভাবে যোগ করে আসবো। কিন্তু একজন করতে পারে কি V3 ডিসটেন্স কিভাবে বের করবে, আরে V2 ডিসটেন্স তো অলরেডি বের করাই আছে, তাহলে V2 ডিসটেন্স হচ্ছে V1 থেকে বের করাই আছে, তাহলে আমি কি করবো, জাস্ট ওইটার সাথে আমি 5 যোগ করে দিব। নেক্সট এখন যদি আপনাকে বলি বলেন তো V4 এর ডিসটেন্স কত? V4 এর ডিসটেন্স, সো V4 এর ডিসটেন্স সে কে কিভাবে ক্যালকুলেট করতে পারে? 2 প্লাস 5 প্লাস 1 এভাবে ক্যালকুলেট করতে পারে, অথবা কেউ বলতে পারে 7 প্লাস 1, এই যে 7 প্লাস 1, ঠিক আছে, ডিসটেন্স অফ V3 প্লাস ওয়েট অফ V3, V4। এটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা বুঝলে শর্টেস্ট পাথ পুরো বুঝে যাবেন, ঠিক আছে? দেখেন আমার এইখানে গোল হচ্ছে কি, দুইটা জিনিস আপনাকে রিকোয়ারমেন্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? যে ডিসটেন্স অফ V4 বলতে আমি কি বুঝাবো, ডিসটেন্স অফ V4 এই কথাটা বলতে আমি কি বুঝাবো, এই জিনিসটার ফার্স্টে হচ্ছে ইম্পর্টেন্ট। সো ডিসটেন্স অফ V4 বলতে আমি আজকে যে শর্টেস্ট পাথ পড়াবো, ঠিক আছে, বা শর্টেস্ট পাথ আমরা দেখবো, ডিসটেন্স অফ V4 বলতে অলওয়েজ হচ্ছে ডিসটেন্স ফ্রম সোর্স টু V4, ফ্রম সোর্স টু V4। আমরা বারবার বলবো না যে সোর্স থেকে V4 এর ডিসটেন্স, তার মানে ডিসটেন্স অফ V4 বলতে আমরা বুঝবো হচ্ছে ফ্রম সোর্স টু V4। এই কথাটা একবারে মাথার মধ্যে সেট করে নেন। ডিসটেন্স অফ V4 বলতেই আমরা, বা ডিসটেন্স অফ এনি ভার্টেক্স, ডিসটেন্স অফ এনি ভার্টেক্স বলতে আমরা বুঝবো হচ্ছে সোর্স থেকে ওই ভার্টেক্সের দূরত্ব, সোর্স থেকে ওই ভার্টেক্সের দূরত্ব, এই কথাটা বুঝি। সোর্স থেকে এটা একেবারে হ্যাঁ, মানে দরকার হলে 3 স্টার মেরে রাখেন যে আসলে আমরা ডিসটেন্স বলতে কি বুঝবো, সেটা হচ্ছে সোর্স থেকে ওই ভার্টেক্সের দূরত্ব, সোর্স থেকে ওই ভার্টেক্সের দূরত্ব।
তার মানে দেখেন এইখানে আমরা প্রত্যেক স্টেপে কি করতেছি, ঠিক আছে, প্রত্যেক স্টেপে প্রথমে আমি V1 এর, আমার এখানে সোর্স আমি ধরে নিচ্ছি V1, সোর্স লেট সোর্স হচ্ছে আমার V1, তাহলে V1 থেকে V1 এর ডিসটেন্স কত, 0। V1 থেকে V2 এর ডিসটেন্স কত, 0 + 2। V1 থেকে V3 এর ডিসটেন্স কত, V1 থেকে V3 এর ডিসটেন্স কত, 2 + 5। এরপরে V1 থেকে V4 এর ডিসটেন্স কত, 7 + 1 8। বুঝতে পারছেন? তার মানে আমাদের ফর্মুলাটা খাটবে হচ্ছে এইটা, যে ডিসটেন্স অফ এনি ভার্টেক্স VI ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স অফ VI - 1 প্লাস ওয়েট অফ VI, VI - 1। এটাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এই জিনিসটা কি ক্লিয়ার? সবাই কি এই জিনিসটা কি বুঝতে পারছেন? তার মানে এই ডি অফ VI মানেটা কি বলেন তো? আবার যদি একই কোশ্চেন আবার জিজ্ঞেস করি, বলেন তো ডি অফ VI মানে কি বলেন তো? সোর্স থেকে VI এর রাইট, ডিসটেন্স। এই কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। ডি অফ VI মানে কিন্তু তার আগের ভার্টেক্স থেকে দূরত্ব বা অন্য কোনো দূরত্বই বুঝাচ্ছে না। আমি প্রত্যেক স্টেপে কোন একটা ভার্টেক্স VI এর ডিসটেন্স হিসাবে আমি সোর্স থেকে সেই ভার্টেক্সের ডিসটেন্স ক্যালকুলেট করতেছি, সোর্স থেকে সেই ভার্টেক্সের ডিসটেন্স। এই জিনিসটা এতে আপনাদের মাথায় থাকে, ঠিক আছে? সো এটা যদি আমি বুঝতে পারি, তার মানে দেখেন হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ V1 টু V4, সো এটাকে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে 8, ঠিক আছে? ক্যালকুলেশন করার প্রসেসটা বলে দিলাম যে কিভাবে করবেন। হোয়াট ইজ দ্য ফর্মুলা বিহাইন্ড ইট? ফর্মুলাটা হচ্ছে এই যে ডিসটেন্স অফ VK is equal to distance of VK - 1 plus weight of VK, VK - 1। ঠিক আছে? সো যেটা হচ্ছে মুখে বললাম সেটাই আর কি। ওকে, সো এতটুকু আমরা যদি বুঝি, এরপরে ঠিক আছে, এখন আমরা দেখতে কনসেপ্ট অফ শর্টেস্ট পাথ। কনসেপ্ট অফ শর্টেস্ট পাথ, ঠিক আছে? এতক্ষণ আমরা জাস্ট হচ্ছে ডিসটেন্স বা এইগুলা জিনিসগুলো বলতেছিলাম, এখন আমাদের প্রবলেমে চলে আসছি যে কনসেপ্ট অফ শর্টেস্ট পাথ। তো এখন দেখেন, আমি সাপোজ ধরেন এটা ধরেন একটা আমি কি আমাদের যে এইখানকার আশেপাশের এরিয়া আছে, ঠিক আছে, সেই আশেপাশের এরিয়ার হচ্ছে একটা ধরেন নামকরণ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন মানে একটা ম্যাপ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের ওসমানী হল। ওসমানী হল থেকে MIST যাওয়ার একটা রাস্তা আছে, সাপোজ হচ্ছে সেখানে যেতে 10 মিনিট টাইম লাগে। আবার হল থেকে সাপোজ হচ্ছে মিরপুর 12তে যেতে হচ্ছে, সাপোজ এটা M12 মানে হচ্ছে মিরপুর 12, ঠিক আছে? এটা যেতে হচ্ছে সাপোজ 5 মিনিট টাইম লাগে, ঠিক আছে? আবার ধরেন মিরপুর 12 থেকে MIST যেতে সাপোজ 3 মিনিট টাইম লাগে। আর ডি, ঠিক আছে, এটার আসলে কোনো নাম পাই নাই, ঠিক আছে, ভালো নাম পাই নাই, এটার জন্য নাম দিয়ে রাখছি ডি, ঠিক আছে? সো ধরেন MIST, হ্যাঁ ধরেন ডি হচ্ছে স্যার, ঠিক আছে? সো ধরেন MIST থেকে হচ্ছে ডি তে যেতে 4 মিনিট লাগে, 12 থেকে হচ্ছে জাস্ট এটাকে ধরে নিতে পারেন টাইম। তাহলে বলেন তো টাইম, ডিসটেন্স যা ইচ্ছা ধরে নিতে পারেন, যে এটা 10 কিলোমিটার ধরতে পারেন, 5 কিলোমিটার ধরতে পারেন, মানে যা মন চায় ধরতে পারেন, মিনিট, টাইম যেটা ইচ্ছা। এখন আমার একটা কোশ্চেন অ্যান্সার দেন, সেটা হচ্ছে বলেন তো হুইচ ওয়ান ইজ দ্য সুইটেবল পাথ ফর ভিজিটিং ফ্রম হল টু ডি? বলেন তো হল থেকে ডি তে যাওয়ার জন্য সবচেয়ে সুইটেবল পাথ, বা হ্যাঁ যেটা দিয়ে গেলে সবচেয়ে কম সময় লাগবে, বা আপনি যদি ডিসটেন্স চিন্তা করেন সবচেয়ে কম ডিসটেন্সে যেতে পারবেন, বলেন তো কোনটা সবচেয়ে ছোট পথ হল থেকে ডি তে যাওয়া? হল থেকে মিরপুর 12, তারপর MIST, তারপর ডি। রাইট, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে হল থেকে মিরপুর 12, মিরপুর 12 থেকে MIST, MIST থেকে হচ্ছে ডি। এটা তো চোখের দেখায় ক্যালকুলেশন করলেন। তো এখন দেখেন এইবার শর্টেস্ট পাথের কনসেপ্টটা হচ্ছে বলতে, হ্যাঁ বুঝি নেই, কিছু বলছেন? সো এখন দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে শর্টেস্ট। দেখেন হল থেকে ডি তে যাওয়ার কিন্তু অনেক রাস্তা আছে। এই যে কেউ হল থেকে MIST হয়ে ডি তে যাইতে পারে, সেক্ষেত্রে আপনার 14 কিলোমিটার যাওয়া লাগবে ফর এক্সাম্পল। আবার দেখেন কেউ চাইলে এই পথেও যেতে পারে, হল থেকে মিরপুর 12, মিরপুর 12 থেকে ডি, সে তার জন্য লাগবে 25 কিলোমিটার ফর এক্সাম্পল। আবার এই রাস্তাও আছে, হল থেকে 12, 12 থেকে MIST, MIST থেকে হচ্ছে ডি, তাহলে কত লাগে? 5 আর 3 8 আর 4 12। তার মানে দেখেন সবগুলোর মধ্যে 12 কিলোমিটারের নিচে কিন্তু কোনো রাস্তা নেই, তার মানে এটাই হচ্ছে আপনার জন্য শর্টেস্ট রুট বা শর্টেস্ট পাথ, ঠিক আছে? এখন দেখেন এইবার আপনি যদি চ্যাপ্টারের টাইটেলের দিকে খেয়াল করেন, টাইটেলটা হচ্ছে কি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ।
তার মানে এই প্রবলেমটার জিনিসটাই হচ্ছে এরকম যে আমি আপনাকে একটা সোর্স বলেই দিব, ঠিক আছে, আমি আপনাকে একটা সোর্স বলে দিব, সেই সোর্স তার মানে সোর্সটা হচ্ছে সিঙ্গেল, একটাই সোর্স বলবো, এই কথাটা বুঝেন। সোর্স একটা সোর্স থেকে আপনি বাকি সব এরিয়ার আমাকে শর্টেস্ট ডিসটেন্স ক্যালকুলেট করে দিবেন, ঠিক আছে। তার মানে প্রবলেমটা আবার বুঝেন, ঠিক আছে। চ্যাপ্টার টাইটেলটা দেখেন, চ্যাপ্টার টাইটেল হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, ঠিক আছে। তার মানে সোর্স আপনাকে আমি দিয়ে দিব, একটা সোর্স দিয়ে দেব সিঙ্গেল সোর্স, যেটা থেকে আপনি বাকি সব এরিয়ার বা বাকি সব ভার্টেক্সের শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবেন। তার মানে শর্টেস্ট পাথের কনসেপ্ট তো মাত্র বুঝলেন, যে রাস্তা দিয়ে গেলে আপনি সবচেয়ে কম ডিসটেন্স যাইতে পারবেন। আর সিঙ্গেল সোর্সের কনসেপ্ট হচ্ছে আমি আপনাকে একটাই পার্টিকুলার সোর্স বলে দিব, যে আপনি এইখান থেকে শুরু করবেন। সোর্স মানে কি? শুরু করা, যে ওই পয়েন্ট থেকে আপনি আপনার যাত্রা শুরু করবেন, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট, সোর্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো এই জন্য প্রবলেমটাকে বলা হয় এসএসএসপি। দেখেন, এসএসএসপি বা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, বুঝতে পারছেন? সো এখন দেখেন, এইবার আপনাকে জাস্ট এই অ্যালগরিদমটা, এই জিনিসটা যে হল থেকে যে ডি এর, বা হল থেকে আপনি চাইলে শুধু ডি না, যে কোনো এরিয়ারই আসলে আপনি শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারবেন, ঠিক আছে। বা শর্টেস্ট ডিসটেন্স ক্যালকুলেট করতে পারবেন। শর্টেস্ট ডিসটেন্স, শর্টেস্ট পাথ একজন আরেকজনের সাথে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। ডিসটেন্স হচ্ছে ভ্যালুটা, আর পাথ হচ্ছে কোন পাথ বরাবর গেলে হচ্ছে আপনি যেতে পারবেন। মানে ডিসটেন্স হচ্ছে জাস্ট কত কিলোমিটার যেতে হবে, আর পাথ হচ্ছে কোন পাথ বরাবর গেলে আপনি অত কিলোমিটারে পৌঁছে যেতে পারবেন, বুঝতে পারছেন? ডিসটেন্স হচ্ছে ভ্যালু, পাথ হচ্ছে রাস্তাটা, ঠিক আছে। সো শর্টেস্ট পাথ, শর্টেস্ট ডিসটেন্স মানে একজন আরেকজনের সাথে পুরো জড়িত আর কি। সো এখন দেখেন, তাহলে এইবার আমার লক্ষ্য হচ্ছে, তার মানে হল থেকে আমি এখানে সোর্সটা বলে দিচ্ছি হচ্ছে হল, ওসমানী হল, ঠিক আছে। হল থেকে বাকি সব এরিয়ার শর্টেস্ট ডিসটেন্স বলেন বা শর্টেস্ট পাথ বলেন, সেটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, ঠিক আছে। সো বাট এটা আমি কিভাবে করতে পারি? সো এখন দেখেন কিভাবে করতে পারি, এটা আমি একটা এক্সাম্পল দেখাবো। আমরা সিমুলেশন আরো পরে গিয়ে দেখবো, বাট এইটার এক্সাম্পল দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে করতে পারি, ঠিক আছে। এবং এইটাকে একটা খুব সুন্দর, মানে আপনি আগে পড়ে আসছেন ওইরকম একটা অ্যালগরিদমের সাথে রিলেট করতে পারবেন। সো এখন দেখেন, সো আমি ফার্স্টে ধরে নিলাম যে হ্যাঁ, এখন পর্যন্ত আমি কাউকে যেহেতু ডিসকভার করি নাই, সো আমি ধরে নিলাম হল থেকে এই মুহূর্তে সবার ডিসটেন্স হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। যে হল থেকে এখন আমি কোথাও কোনো যাওয়া যায় না, এইভাবে ধরে নিচ্ছি। ইনফিনিটি মানে কি? যে ওইখানে আমি যেতেই পারবো না কোনোদিন, এত এত ডিসটেন্স বেশি যে ওখানে আমি যেতেই পারবো না। সো আমি চিন্তা করতেছি এখনো হল থেকে আমি কোথাও যেতে পারবো না। এখন দেখেন, এরপরে আমাকে বলে দিচ্ছে কি যে হল হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তো আমি ধরলাম তাহলে হল থেকে যদি আমি, তার মানে আমি কেবল হলে আসলাম, মাত্র আমি হলে ঢুকলাম, তার মানে কি হলে আমি পৌঁছাইছি। এখন হল থেকে হলে যেতে কত ডিসটেন্স লাগবে? 0। তার মানে দেখেন এই ইনফিনিটিকে কেটে আমি দিয়ে দিলাম হচ্ছে 0, ঠিক আছে। তার মানে হল থেকে হলের ডিসটেন্স হচ্ছে 0। এখন দেখেন, হল থেকে বলেন তো কোন কোন জায়গাতে যাওয়া যায়? এই যে হল থেকে কোন কোন জায়গাতে যাওয়া যায় বলেন তো? এমআইএসটি আর এমআইএসটি আর মিরপুর 12। এখন বলেন তো, সাপোজ আপনি এমআইএসটি বা মিরপুর 12 যেটাকে আগে নেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে এমআইএসটি তে, এই দেখেন এই জিনিসটা দেখেন কি করতে যাচ্ছি, যে হল থেকে যদি আপনি এমআইএসটি তে যান, আপনার কতক্ষণ লাগবে এমআইএসটি তে যেতে? 10 মিনিট টাইম লাগবে, বা 10 কিলোমিটার মানে হচ্ছে অতিক্রম করতে হবে, ঠিক আছে। আবার হল থেকে যদি মিরপুর 12 তে যেতে চান, আপনার 5 কিলোমিটারে আপনি যেতে পারবেন, বা 5 মিনিটের মধ্যে আপনি যেতে পারবেন। তার মানে দেখেন, ইনফিনিটিকে সরায় আমি দিলাম কত? 10, আর এখানে দিলাম হচ্ছে 5। বুঝেন কি করতেছি? বুঝেন। এখন বলেন, হল থেকে আপনি কোথায় আগে পৌঁছাবেন, এমআইএসটি তে নাকি মিরপুর 12 তে? বলেন তো। এমআইএসটি মিরপুর 12 তে, রাইট। সো মিরপুর 12 তে, এর জন্য আপনি এখন কি করবেন, মিরপুর 12 তে গিয়ে এক্সপ্লোর করে দেখবেন যে মিরপুর 12 থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখি। তার মানে আমি আসলাম হচ্ছে মিরপুর 12 তে। সো বলেন তো, মিরপুর 12 থেকে এখন কোথায় কোথায় যাওয়া যায়? এমআইএসটি তে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। হলে আমি যাব না, কারণ হল থেকে একবার আমি মিরপুর 12 তে চলে আসি। যে রাস্তা দিয়ে আমি একবার আসি সেখানে আর কোনোদিন ফিরে যাব না, ঠিক আছে। ওইটা আমার এক্সপ্লোর করা শেষ। তো এখন দেখেন, মিরপুর 12 থেকে যদি এবার আপনি এমআইএসটি তে যেতে চান, তাহলে এমআইএসটির ডিসটেন্স কত হবে? এই জিনিসটা ভালো করে বলেন। মিরপুর 12 থেকে যদি আপনি এমআইএসটি তে যেতে চান, এমআইএসটির ডিসটেন্স কত হবে? শুনেন, কথা হচ্ছে ডিসটেন্স বলতে ওই ওয়ার্ডটা মাথায় রাখবেন। ডিসটেন্স বলতে আবার পয়েন্ট মাথায় রাখেন, যে ডিসটেন্স বলতে কিন্তু এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে এমআইএসটি থেকে, সরি, মিরপুর 12 থেকে এমআইএসটি তে যেতে হলে কত ডিসটেন্স যেতে হবে, এটার মানে কিন্তু এটা না যে মিরপুর 12 থেকে এমআইএসটি ডিসটেন্স কত, এটা কিন্তু না।
ডিস্টেন্স কথা মানেই সোর্স থেকে ডিস্টেন্স, সোর্স থেকে কোন একটা ভার্টেক্সের সোর্স থেকে ডিস্টেন্স। তার মানে আমি এমআইএসসি ডিস্টেন্স বলতে আমি আসলে বুঝাতে যাচ্ছি সোর্স থেকে এমআইএসসি ডিস্টেন্স কত। বুঝতে পারছি? আবার রিপিট করি, আমি বুঝাতে যাচ্ছি যে এমআইএসসি ডিস্টেন্স বলতে আমি বুঝাতে যাচ্ছি সোর্স থেকে এমআইএসসি ডিস্টেন্স কত। তার মানে সোর্স হচ্ছে হল, তার মানে আমি জিজ্ঞেস করতেছি আসলে হল থেকে এমআইএসসি ডিস্টেন্স কত। তার মানে আপনি দেখেন মিরপুর 12 থেকে যদি আপনি এমআইএসসি তে আসেন, মিরপুর 12 হয়ে যদি এমআইএসসি তে আসেন, তাহলে আপনার এমআইএসসি ডিস্টেন্স কত? এবার বলেন, ফাইনাল আনসার দেন। 8। কিভাবে 8 হলো? কারণ এই বরাবর 8 না, এইটা বরাবর এইভাবে আমি ক্যালকুলেশন করব না। ক্যালকুলেশন করব কিভাবে বলেন তো? মিরপুর 12 ডিস্টেন্স আমি অলরেডি সেট করে রাখছি 5, আর মিরপুর 12 থেকে এমআইএসসি যেতে লাগে 3, তার মানে 5 + 3 = 8। এখন আমি বলেন 8 কে কি আমি নিব নাকি নিব না? মানে আগে ছিল 10, আমি এমআইএসসি তে যাওয়ার আগের যে রুটটা দেখছি সেটাতে আমি দেখছি 10, কিন্তু মিরপুর 12 দিয়ে আসলে আমি পাই হচ্ছে 8। তাহলে আমি কোনটা নিব? 8 নিব না 10 নিব? আমার কাজ হচ্ছে 8 শর্টেস্ট নিবো। পাথ বের করা, আমি নিব হচ্ছে 8। ঠিক আছে, এটা বুঝলেন? এটা যদি বুঝেন শর্টেস্ট পাথ বুঝে নেন। তার মানে দেখেন মিরপুর 12 থেকে দুই জায়গায় যাওয়া যায়, ডি তেও যাওয়া যায়, এমআইএসসি তেও যাওয়া যায়। ঠিক আছে, এই দেখেন কি করতেছি, মিরপুর, তার মানে আমি মিরপুর 12 থেকে যদি এমআইএসসি তে যাই, আগে যাওয়া যায় তো 10-এ, আর এখন আমি যেতে পারি হচ্ছে 8-এ। ঠিক আছে, এখন আমি যেতে পারি হচ্ছে 8-এ, তার মানে আমি 8টাকেই নিব। বুঝতে পারছি? এরপরে বলেন মিরপুর 12 থেকে ডিতেও যাওয়া যায়, ডিতে আগে আমি যেতে পারতাম ইনফিনিটিতে, কিন্তু এখন যদি যাই আমি কততে যেতে পারবো? মিরপুর 12 ডিতে বলেন, এখন যদি যাই আমি কততে যেতে পারবো? 8 + 4। রাইট, 25-এ যেতে পারবো। 25-এ কি হবে? কারণ মিরপুর 12-তে আসতে লাগে 5, 12 থেকে আবার ডিতে যাইতে লাগে হচ্ছে 20, তার মানে 5 + 20 = 25। তার মানে মিরপুর ডিতে যেতে আমার ডিসটেন্স হচ্ছে 25। নেক্সট বলেন। স্যার ওদিক দিয়ে কেন গেলাম না? মিরপুর 12 থেকে এমআইএসটি হয়ে যেতে গেলে তো আরো কম লাগতো। এই যে এখন বিষয় নেই তো, আমি মিরপুর 12 থেকে, এখন দেখেন নতুন রুট আরো আসতেছে। অ্যালগরিদমটাকে রিলেট করতে পারেন কিসের সাথে? কোন আগের কোন অ্যালগরিদমের সাথে? প্রিমস প্রিমস অ্যালগরিদমের একটা লিটল মডিফিকেশন। ঠিক আছে, এখন দেখেন, এখন আমি বলেন প্রিমস অ্যালগরিদমের মতোই যদি চিন্তা করেন, তাহলে দেখেন এখন আমি এক্সপ্লোর করব কাকে? এমআইএসটি কে, তাই না? দেখেন সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কার এই মুহূর্তে? এমআইএসটি। সো এমআইএসটি কে এক্সপ্লোর করলাম। বলেন তো এমআইএসটি কে যদি এক্সপ্লোর করি, এমআইএসটি থেকে কোথায় যাওয়া যায়? ডিতে যাওয়া যায়, তাই না? এমআইএসটি থেকে ডিতে যাওয়া যায়। এমআইএসটি দিয়ে যদি আমি ডিতে যাই, আগে আমি ডিতে যাওয়ার যে রুটটা পাইছিলাম সেটা হচ্ছে 25, কিন্তু এমআইএসটি দিয়ে যদি যাই তাহলে আমি 8 + 4 12-তে যেতে পারবো। তাই আমি কোনটা নিব? আগেরটা সরায় 12-কে নিব। ঠিক আছে, এরপরে ডি কে এক্সপ্লোর আর মানে করলেন আর কি। ঠিক আছে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। তার মানে দেখেন এই অ্যালগরিদমটা আসলে দেখেন ভেরি সিমিলার। কিসের সাথে আপনার খুব সিমিলার লাগলো বলেন তো? কিসের সাথে সিমিলার লাগলো বলেন? প্রিমস অ্যালগরিদমের সাথে। ঠিক আছে, দেখেন দিস ইজ দ্য ভেরি লিটল মডিফিকেশন অফ প্রিমস অ্যালগরিদম। ঠিক আছে, এবং এই অ্যালগরিদমটাকে আমরা বলি হচ্ছে ডায়াকস্ট্রাস অ্যালগরিদম। ঠিক আছে, দেখেন এটা খুব উদ্ভট একটা বানান। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে ডায়াকস্ট্রাস অ্যালগরিদম। ডায়াকস্ট্রা তার এস মানে হচ্ছে ডায়াকস্টার অ্যালগরিদম। ঠিক আছে, দেখেন উচ্চারণটা আবার শুনেন, ডায়াকস্ট্রাস অ্যালগরিদম। ঠিক আছে, বানানটা একটু উদ্ভট বানান আছে। ঠিক আছে, তো আমার প্রথম এই বানানটা তো অনেক ভুল যাইতো। সো এটা হচ্ছে এই যে প্রিমসের উপরেই জাস্ট একটা মডিফিকেশন চালাই, নতুন একটা অ্যালগরিদম চলে আসছে যেটা দিয়ে আমরা শর্টেস্ট পাথ বের করে ফেলতে পারি। সো এখন দেখেন, ঠিক আছে, আচ্ছা এখন জাস্ট এই স্লাইডটা আমি একটু আগের ইয়েতে যাব। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, এখন দেখেন এটা আমার আরেকটা সিমুলেশন। ঠিক আছে স্যার, এখানে স্যার প্রিমসের সাথে আমাদের মেইন পার্থক্যটা কোন জায়গায়? এই যে দেখাচ্ছি। এই যে দেখেন, তার মানে এইবার দেখেন প্রিমস এবং ড্যাক্সটাকে আমরা একসাথে দাঁড় করাইলাম। ঠিক আছে, দেখেন সো তার মানে বলেন তো, আমি যদি আপনাকে কোশ্চেন করি ডায়াক্স অ্যালগরিদম ইমপ্লিমেন্টের জন্য কোন ডেটা স্ট্রাকচার লাগবে আপনার বলেন? প্রায়োরিটি কিউ। বোঝা যাচ্ছে? কারণ প্রত্যেকবার মিনিমাম এটা প্রিমস যা ডায়াক্সটাও তা, এটা মনে রাখবেন। প্রিমস যা ডায়াক্সটাও তা, খালি চেঞ্জটা কোথায় সেটা দেখেন। সো এখন দেখেন প্রথমে যে প্রিমস এবং ডায়াক্সটাকে একসাথে লিখলাম, তার মানে প্রিমস আমি কি করতাম? প্রথমে সবগুলো ভার্টেক্সে কিউতে ঢুকাইতাম, তার মানে ডায়াক্সটাতেও সেম, কিউ ইজ ইকুয়াল টু ভার্টেক্স অফ জি। এরপর দেখেন আমরা কি করতাম? ফর ইচ ইউ মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিসটেন্সকে আমরা ইনফিনিটিতে সেট করতাম। ঠিক আছে, এখন দেখেন ডায়াক্সটাতে আমরা কি করলাম? সেম কাজটাই করছি, যে প্রত্যেকটা ভার্টেক্সের
এই ভ্যালুকে আমরা ইনফিনিটি সেট করেছি, কিন্তু একটা দেখেন লাল সাইন যেগুলোতে, তার মানে সেখানে হচ্ছে আপনার চেঞ্জ। যেখানে আমরা জিনিসটা সেম, কিন্তু প্রিমস আমরা যেটাকে কি বলতাম, এখানে এসে আমরা এটাকে বলবো হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স, যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্সকে আমরা ইনফিনিটি সেট করলাম। ঠিক আছে, তার মানে জাস্ট এইখানে কোনো চেঞ্জ নাই, এখানে জাস্ট অ্যারেটার নাম ডিফারেন্ট করে দিছে, আর কিছু না, জাস্ট অ্যারেটার নাম ডিফারেন্ট করা, আর কিছু না। এরপর দেখেন কি অফ রুট ইকুয়াল টু 0, এখানে আমরা বলবো কি ডিস্টেন্স অফ রুট ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে দেখেন প্যারেন্ট অফ আর ইকুয়াল টু নাল, এখানে আমরা বলবো প্যারেন্ট অফ আর ইকুয়াল টু নাল। এই আরটা হচ্ছে সোর্স, বা এটা হচ্ছে সোর্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, এরপরে while q not empty, while q not empty, কোনো চেঞ্জ নাই। এরপর দেখেন u ইকুয়াল টু এক্সট্রাক্ট মিনি, যে আমরা প্রত্যেকবার মিনিমামটাকে নেই, এখানে আমরা প্রত্যেকবার মিনিমাম ভার্টেক্সটাকেই নিব। এরপর ফর ইচ ভি অ্যাডজাসেন্ট অফ u, আমরা সেম যে u এর প্রত্যেকটা অ্যাডজাসেন্টকে আমরা কি করব, নিব 1 বাই 1 করে। এইবার আসবে হচ্ছে আপনার চেঞ্জ, যারা বুঝতে পারছেন। ঠিক আছে, এটা একজন যদি কেউ বলতে পারেন, দেখেন এই লাইনটাতে চেঞ্জ আসবে, এই লাইনটাতে চেঞ্জ আসবে একটা, বলেন এই লাইনটার চেঞ্জ কেউ বলতে পারেন? স্যার ওইখানে ওয়েট অফ ইউভি এর জায়গায় স্যার ডিসটেন্স অফ আগেরটা প্লাস হচ্ছে যে এখনকার বলেন আমাকে পুরো ইফ এর কন্ডিশনটা বলেন। হ্যাঁ, কে বলতে, একটু আমি দাঁড়ান, তার জন্য মার্কিং থাকবে। বলেন, হ্যাঁ সাফায়েত বলেন। হ্যাঁ, ইফ পুরো কন্ডিশনটা বলেন, ইফ বলেন। স্যার ভি বিলংস টু কিউ, ভি বিলংস টু কিউ and key of distance of v greater than distance of sir আগেরটাকে কিভাবে বলবো স্যার? distance of u প্লাস ওয়েট অফ uv, রাইট। ঠিক আছে, আপনারা দুইজন আপনাদের একজনের আইডি হচ্ছে ফারহানের আইডি কত, 13 না 14? 14। আর সাফায়েতের আইডি হচ্ছে 53, রাইট? ঠিক আছে, রাইট। এই জায়গাটাতে হচ্ছে আপনার চেঞ্জ আসবে, দেখেন। ঠিক আছে, সো এখন দেখেন এই লাইনটাতে হচ্ছে আমরা চেঞ্জ আসবে। আমরা ওখানে কি চেক করি, দেখেন প্রিমসে চেক করি যে কি অফ বি গ্রেটার দেন, জাস্ট এজ এর ওয়েটটাকে চিন্তা করি, এজ এর ওয়েটটাকে, কিন্তু ড্যাশটা থেকে আমরা সেটাকে কনসিডার করি যে বি, এটা প্রথম কন্ডিশন। ঠিক আছে, আর ডিস্টেন্স অফ বি গ্রেটার দেন ইউ ডিস্টেন্স প্লাস ওয়েট অফ ইউ বি থেকে আমার সেম আসতেছে কিনা, তাই না? এই লাইনটা কি বুঝছেন? এটা বলেন, এই লাইনটা বোঝা গেছে? এই লাইনটা বুঝেন নাই কি? এটা বলেন। এটা যদি হয় তাহলে হচ্ছে প্যারেন্ট অফ ভি ইকুয়াল টু ইউ, এখানেও প্যারেন্ট অফ ভি ইকুয়াল টু ইউ, আর আবার এখানে চেঞ্জ আসবে কি অফ ভি ইকুয়াল টু ওয়েট অফ ইউ ভি। বলেন এই চেঞ্জটা কে বলতে চান? এই চেঞ্জটার জন্য আবার বোনাস মার্কিং থাকবে। বলেন এখানে আবার চেঞ্জ আসবে, বলেন কে বলতে চান এই চেঞ্জটা? স্যার distance of b equals to distance of u plus wv. রাইট, কে বললেন? ডিস্টেন্স অফ বি, আবরার। জি স্যার। 45 না আবরার? জি স্যার। Distance of u plus distance of v equals to distance of u plus wv. রাইট, ঠিক আছে। পরেরটা কে বলছেন? খালেদ। কারণ আপনাদের আইডি গুলো লিখে রাখে ভুলে যাব। 14 53, খালেদের আইডি কত? 19। খালেদ কত? 19 না 45? লাস্টেটাই খালেদ বলছিলেন না? স্যার 19। আচ্ছা, সো এখন দেখেন, তার মানে এই জায়গাটাতে হচ্ছে আমাদের চেঞ্জটা আসবে, এই যে ডিস্টেন্স অফ v ইকুয়াল টু ডিস্টেন্স অফ u প্লাস ওয়েট অফ uv। বুঝতে পেরেছেন? সো এই জায়গাটা, আচ্ছা আমার এখানে কি ব্ল্যাক, নিচে ব্ল্যাক স্ক্রিন নাকি? এই দেখেন ডিস্টেন্স অফ v ইকুয়াল টু ডিস্টেন্স অফ u প্লাস ওয়েট অফ uv। তার মানে দেখেন দুইটার টাইম কমপ্লেক্সিটি হুবহু সেম। ঠিক আছে, খালি অপারেশন একটু ডিফারেন্স আছে, বাট টাইম কমপ্লেক্সিটি হুবহু সেম। সো আমি যদি আপনাকে বলি ডায়াস্টার অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন করতে পারা যাবে না? সেম, হুবহু। তো এখন দেখেন, তার মানে আগে একটা স্লাইড স্কিপ করে আমি হচ্ছে জাস্ট এই ফার্স্টে সিমুলেশনটা দেখাই। এবার দেখেন সিমুলেশন দেখলে একেবারে অ্যালগরিদম আবার ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে দেখেন ডায়াস্টার অ্যালগরিদম রিয়েল লাইফের সাথে ম্যাচ করা অনেক ইজি। ঠিক আছে, দেখেন আমি এটা হচ্ছে আমার গ্রাফ, এবং আমি লেট এ হচ্ছে আমার সোর্স, তার মানে আমি ডিস্টেন্স অফ, সাপোজ কোনো ভার্টেক্সের ডিস্টেন্স যদি আপনাকে জিজ্ঞেস করি যে এটার ডিস্টেন্স কত,
আপনি কি হ্যাঁ এই যে ডিস্টেন্স অফ ডি কে আপনি বি থেকে ডিস্টেন্স ডি এর ডিস্টেন্স বলবেন? নো, আপনার যে কোনো একটা স্টেপে যে কোনো ভার্টেক্সের ডিস্টেন্স মানেই এখন আপনাকে বুঝতে হবে যে এ থেকে ওই ভার্টেক্সের ডিস্টেন্স। বুঝতে পারছি? শর্টেস্ট পাথে ডিস্টেন্স মানেই সোর্স থেকে ওই ভার্টেক্সের ডিস্টেন্স। তো আমরা শুরু করি সিমুলেশনটা, ঠিক আছে? দেখেন একেবারে প্রিমসের সাথে ম্যাচ খাবে। সো দেখেন ফার্স্টে সব ভার্টেক্সের ভ্যালু ইনফিনিটি, এটা সিমুলেট করতে খুব অল্প সময় লাগবে। এরপরে সোর্স হচ্ছে আমার এ, সো সোর্সের ডিসটেন্সকে আমি 0 সেট করে দিলাম। এরপরে সোর্সকে আমি এক্সপ্লোর করব, এক্সপ্লোর মানে ব্লু আর কি, ব্লু করলে ব্লু করা মানে হচ্ছে আমি তাকে এক্সপ্লোর করব। সো দেখেন এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? বি এবং সি তে, ঠিক আছে? সো বি তে এখন আপনি বি কে যদি আগে ভিজিট করেন, বি তে যেতে আপনার ডিসটেন্স কত লাগবে? 0 + 10, ঠিক আছে? শুধু 10 না কিন্তু, মাথায় রাখবেন 0 + 10, তার মানে বি তে যাওয়ার জন্য আপনার ডিসটেন্স হচ্ছে 10, ঠিক আছে? এরপরে সি তে যাওয়ার জন্য আপনার ডিসটেন্স হচ্ছে 5, ওকে 5। এখন নেক্সট এক্সপ্লোর হবে কে বলেন? একজন বলেন নেক্সট এক্সপ্লোর হবে কে? স্যার সি। সি, সি কারণ সি এর ভ্যালু সবচেয়ে মিনিমাম, সি কে আমি এক্সপ্লোর করব, ঠিক আছে? সো এখন যদি হচ্ছে আমি সি কে এক্সপ্লোর করি, তাহলে সি থেকে যাওয়া যায় কোথায়? বি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, ই তে যাওয়া যায়, এই তিনটা জায়গাতে যাওয়া যায়, যে বি ডি ই। সো এখন দেখেন সাপোজ সি থেকে আমি ফার্স্টে বি তে যাব, বি তে যদি যাই দেখেন বি তে যাওয়ার কস্ট হচ্ছে 10, আর আমি সি থেকে যদি যাই তাহলে এই যে সি থেকে যদি যাই 5 + 3 8 কস্ট লাগবে, তাই না? কস্ট হবে হচ্ছে 8। তার মানে দেখেন আমি চেক দিচ্ছি কি, চেকিংটা কি হচ্ছে যে ডিসটেন্স অফ ভি, ঠিক আছে? দেখেন ডিসটেন্স অফ ভি হচ্ছে 10, এইটার সাথে আমি চেকিং দিচ্ছি যে ডিসটেন্স অফ সি মানে কি ডিসটেন্স অফ ইউ প্লাস ওয়েট অফ ইউভি। এটা কি বোঝাতে পারছি? তার মানে চেকিংটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। প্রিমস এর ক্ষেত্রে আমরা চেক দিতাম জাস্ট খালি এজ এর ওয়েটটা, যে ডিসটেন্স অফ ভি গ্রেটার দেন ওয়েট অফ ইউভি কিনা, ওয়েট অফ ইউভি কিনা, জাস্ট এতটুকু চেক দিতাম আমরা, ঠিক আছে? বাট এইখানে এসে আমরা চেক দিচ্ছি যে ভি এর ডিসটেন্স মানে ভি তে আগে যে ডিসটেন্সে আমি গেছিলাম, এটা হচ্ছে কি ভি তে আগে যে ডিসটেন্সে গেছিলাম সেটা কি এখন নতুন রাস্তা দিয়ে, মানে নতুন, তার জন্য হচ্ছে নতুন রুট হচ্ছে সি বা নতুন প্যারেন্ট হচ্ছে সি, সেইটা দিয়ে যেতে আরো কম সময়ে যাওয়া যায় কিনা, এই লাইনটাকে বুঝতে হবে যে এই লাইনটা মানে কি, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে অলরেডি সোর্স থেকে ইউ এর দূরত্ব প্লাস এইটা হচ্ছে ইউ থেকে ভি এর দূরত্ব। তার মানে সোর্স থেকে ভি এর দূরত্ব কি, সোর্স থেকে ইউ এর দূরত্ব প্লাস ইউ থেকে ভি এর দূরত্ব। বুঝতে পেরেছেন? সো যেটা ছোট আমি সেটাকে নিচ্ছি, প্রত্যেক স্টেপে যেটা ছোট সেটাকে নিচ্ছি। সো আমি যদি সি দিয়ে যাই, সি দিয়ে গেলে আমি ডিসটেন্স পাবো হচ্ছে এই যে 8, বুঝতে পারছেন? সো আমি 8 কে নিলাম। এরপরে সি থেকে আরো যাওয়া যায় কিসে? ডি তে। সো সি থেকে ডি তে, হ্যাঁ সি আগে ডি তে ছিল ইনফিনিটি, এখন আমি সি দিয়ে যদি যাই যেতে পারবো 14 তে, তাই না? এই যে 14 মানে কি 5 + 9 14, সো আমি 14 এ যেতে পারবো, 14 ডিসটেন্সে যেতে পারবো। এরপরে সি থেকে আরো ই তে যাওয়া যায়, সো ই ডিসটেন্স ছিল ইনফিনিটি, বাট সি দিয়ে যদি যাই 5 + 2 7 এ যেতে পারবো, সো 7। এরপরে নেক্সট এ এইবার বলেন এক্সপ্লোর হবে কে? এইবার এক্সপ্লোর হবে কে? ই, তাই না? দেখেন ই সবচেয়ে ছোট, সো এবার ই হচ্ছে এক্সপ্লোর হবে। তো ইর জন্য আপনার বাঁ থেকে ই ভিজিটেড, জাস্ট ভিজিট করা যাচ্ছে ডি কে। সো এখন দেখেন ই থেকে যদি ডি তে যাই, ডি তে আগে যেতে লাগতো হচ্ছে 14, ই থেকে গেলে কত লাগবে বলেন? ই থেকে যদি আপনি ডি তে যেতে চান তাহলে কততে যেতে পারেন? 13 তে। তার মানে আপনি অবশ্যই 13 দিয়েই যাবেন, তার মানে আগেরটা কেটে আমি 13 বসাইলাম, এই যে 13, শেষ, ই কে এক্সপ্লোর করা শেষ। এবার নেক্সট এক্সপ্লোর হবে কে? বি, তাই না? সো বি যদি এক্সপ্লোর হয় তাহলে দেখেন বি থেকে যাওয়া যায় হচ্ছে আপনার অনলি ডি তে, ঠিক আছে? আদারওয়াইজ বাকিটা সব হচ্ছে এক্সপ্লোর হয়ে বসে রয়েছে অলরেডি। তো এখন দেখেন বি থেকে যদি আপনি ডি তে যান, ডি তে যেতে আপনার ডিসটেন্স ছিল আগে 13, ঠিক আছে? আর বি থেকে যদি যান তাহলে লাগবে হচ্ছে 9, তার মানে আপনি অবশ্যই বি দিয়েই যাবেন, ঠিক আছে? সো 9, লাস্টে বাকি হলো ই ডি, তাহলে ডি তো আর কেউ আনভিজিটেড নাই, সো শেষ। তাহলে এইটা হচ্ছে আমার, যে এখন যদি আমি সবগুলো এস কে সরাই দিই, এইটা হচ্ছে আমার একেবারে জাস্ট শর্টেস্ট পাথের ট্রিটা। শর্টেস্ট পাথ অ্যালগরিদম একটা ট্রি জেনারেট করে, ঠিক আছে? যেখানে অনেকগুলা, সাপোজ আমি যদি আপনাকে এইখান থেকে ক্লিয়ারলি দেখে বলা যায়, বলেন তো এ থেকে ই এর ডিসটেন্স কত? বলেন, একজন বলেন এ থেকে ই এর ডিসটেন্স কত?
7, এই যে দেখেন ডিস্টেন্স অফ ই ইকুয়াল টু 7, এই যে তার প্রত্যেকটা ভার্টেক্সের ঘরে তার ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, এটা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স এখন, এটা কিন্তু শুধু ডিস্টেন্স না, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। দেখেন প্রত্যেকটা ভার্টেক্সের গায়ে তার শর্টেস্ট ডিস্টেন্সটা লেখাই আছে এখন, ঠিক আছে, এবং তার পাথটাকেও রেড কালার দিয়ে, যেগুলো আননেসেসারি এজ ছিল এই যে দেখেন সেগুলোকে ফেলাই দিলাম, আননেসেসারি এজ গুলোকে ফেলাই দিলাম, এখন জাস্ট আমার দরকারি এজ গুলোকে রাখলাম। এইগুলোই হচ্ছে আমার শর্টেস্ট পাথের এজেস, ঠিক আছে। সো দেখেন আমি যদি বলি তাহলে দেখেন এ থেকে আমি এখন প্রত্যেকটা ভার্টেক্সের শর্টেস্ট ডিস্টেন্স প্লাস শর্টেস্ট পাথ প্রত্যেকটাই পেয়ে গেছি। বুঝতে পেরেছেন সবাই? কি এতটুকু ক্লিয়ার? এটুকু কি সবার ক্লিয়ার না? এতটুকু সবার ক্লিয়ার না? তাহলে এই রেজাল্টেন্টটা এইটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ ট্রি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ডায়াস্ট্রা অ্যালগরিদম একটা শর্টেস্ট পাথ ট্রি প্রডিউস করে। ট্রি মানে আলটিমেটলি যে রেজাল্টটা হবে এটা হচ্ছে একটা ট্রি, আর একটা ট্রিতে অনেকগুলা পাথ থাকে, ঠিক আছে, একটা ট্রিতে অনেকগুলা পাথ থাকতে পারে। সো এ থেকে ইতে যাওয়ার পাথ হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আমি যদি বলি সোর্স থেকে ডি তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, এই যে এইটা, যেগুলো জাস্ট রেড মার্ক বরাবর সেটাই হচ্ছে আমার পাথ। স্যার এই অ্যালগরিদমে কি ডিক্রিজ কি অপারেশনটা আছে? আমি অবশ্যই ডিক্রিজ কি অপারেশন, এই যে এইখানে ডিক্রিজ কি অপারেশন কাজ করে, এই যে এটা ডিক্রিজ কি, এটাই ডিক্রিজ। স্যার এটাকে আমি অ্যারেতে সেট করছি না? না অ্যারেতে সেট করতেছি, সঙ্গে সঙ্গে আমার তো কিউতেও আপডেট করতে হচ্ছে, তাই না? ওই যে ওই প্রিন্সের সময় বলছিলাম যে এইটা কিন্তু শুধু অ্যারে রেস্টোর না, ঠিক আছে। আমি যদি খালি অ্যারেতে আপডেট করে রাখি, কিউতে যদি আপডেট না করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকবার কিউ থেকে মিনিমাম ভ্যালুটা আমার বের হবে না, বা ওই কিউটা কিন্তু আমার কনস্ট্যান্ট থাকলো না, মানে কনসিস্টেন্ট থাকলো না, অ্যারের সাথে কনসিস্টেন্ট থাকলো না। তার মানে ওইটাই বলছিলাম যে এইখানে কিন্তু একটা হিডেন কস্ট আছে। এই হিডেন কস্টই হচ্ছে এইখানে, এটা আমরা অ্যালগরিদমে দেখাই না, কিন্তু এখানে আসলে একটা ডিক্রিজ কি অপারেশন পারফর্ম করে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? প্রিমসে মানে আমি সুন্দর করে ডিক্রিজ কি লিখে দিয়েছিলাম, বাট মানে কোরম্যানের অ্যালগরিদমের বইটাতে এরকমই লেখা আছে, যেখানে বলা আছে যে এখানে হিডেন কস্টটা হচ্ছে আপনার ডিক্রিজ কি অপারেশন। বুঝতে পেরেছেন? ডিক্রিজ কি আছে এখানে, এটা কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার ডায়াস্ট্রা অ্যালগরিদমের সিমুলেশন। সো এটাই বললাম যে তার মানে রেজাল্টেন্টটা আমাকে একটা শর্টেস্ট পাথের ট্রি প্রডিউস করতে হবে। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো ডায়াস্ট্রা অ্যালগরিদমের আউটপুট কি, বলেন তো? সেটা হচ্ছে একটা ট্রি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা ট্রি প্রডিউস করে। সো এখন দেখেন ভ্যালু অথবা ডিস্টেন্স, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ভার্টেক্সের গায়ে যে ভ্যালু বা ডিস্টেন্স যাই বলি না কেন, ভ্যালু অর ডিস্টেন্স অফ ইচ ভার্টেক্স denotes its shortest distance from source. Here a হচ্ছে আমার সোর্স। তার মানে এইখানে কিন্তু শুধু সাপোজ মানে যে কোনো এক, মানে এখানে আসলে প্রত্যেকটা ভার্টেক্সেরই শর্টেস্ট ডিস্টেন্সটা বের হয়ে গেছে সোর্স থেকে, ঠিক আছে। তার মানে একবার অ্যালগরিদম চালাইলে, তার মানে আমি এই প্রবলেমটাকে এভাবে বলতে পারি, সিঙ্গেল সোর্স মাল্টিপল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ। বুঝতে পারছেন? মানে আমি একবার সোর্সকে ধরে যদি আমি অ্যালগরিদমটা চালাই, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্যই আমার শর্টেস্ট পাথ একবারই ক্যালকুলেট হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে সিঙ্গেল সোর্স মাল্টিপল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ, এইভাবে আমরা বলতে পারি এটাকে। এটা আশা করি ক্লিয়ার। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আজকের এই ক্লাসটা কি বুঝতে পারছেন সবাই? ডায়াস্ট্রা অ্যালগরিদম একটু রেসপন্স করলে ভালো হয়। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এটা কিন্তু খুব সহজ, মানে প্রিমস অ্যালগরিদম বুঝলে এটা হচ্ছে খুব মানে একটা জাস্ট 2-3 লাইনের ডিফারেন্স, এটা তো বুঝতেই পারছেন। সো এখন দেখেন জাস্ট এইবার আবার একটু প্রিমস ভার্সেস ডায়াস্ট্রা অ্যালগরিদমে আমি আবার একটু ব্যাক করি। দেখেন এইবার দেখেন অ্যালগরিদমটা ধরতে পারেন কিনা। সিমুলেশন তো একবার দেখলেন, প্রথমে সবগুলো ভার্টেক্সকে আমি কিউতে ঢুকাই, এরপরে আমি কি করি, প্রত্যেকটা ভার্টেক্সের ডিসটেন্স বা ভ্যালু আমরা ইনফিনিটি সেট করি, এরপরে সোর্সের ডিসটেন্স আমরা 0 সেট করি, প্যারেন্ট অফ সোর্স ইকুয়াল টু নাল সেট করি, এরপরে আমরা কিউ এমটি না হওয়া পর্যন্ত চলতে থাকি, ঠিক আছে, মানে প্রত্যেকটা ভার্টেক্স এক্সপ্লোর না হওয়া পর্যন্ত আমরা লুপ চালাই, ঠিক আছে। এরপরে আমরা কি করি, প্রত্যেকবার মিনিমাম ভার্টেক্সটাকে এক্সট্রাক্ট করি কিউ থেকে, এরপরে সেই ইউ এর প্রত্যেকটা অ্যাডজাসেন্টকে আমরা ভিজিট করি, ঠিক আছে। এরপরে আমরা দেখি কি ইফ বি বিলংস টু কি, এখানে আমার চেঞ্জটা আসে, ঠিক আছে। তো এখানে চেঞ্জটা হচ্ছে এই জায়গাটাতে, যে আমরা ওখানে জাস্ট চেক করতাম যে কি অফ বি গ্রেটার দেন ওয়েট অফ ইউ বি কিনা, এখানে আমরা চেক করি ডিসটেন্স অফ বি তার প্যারেন্ট ভার্টেক্স প্লাস ওয়েট অফ ইউ বি এর চেয়ে বড় কিনা, মানে যেটা ছোট আমি সেটাকে দিই,
যেটা ছোট সেটাকে নিয়ে আমি ডিস্টেন্স অফ ভি কে আপডেট করি, ঠিক আছে। সো প্যারেন্ট অফ ভি ইকুয়াল টু ইউ, প্যারেন্ট অফ ভি ইকুয়াল টু ইউ, কি অফ ভি ইকুয়াল টু ইউ অফ ইউভি, আর এখানে আসে হচ্ছে ডিস্টেন্স অফ ভি ইকুয়াল টু ডিস্টেন্স অফ ইউ প্লাস ওয়েট অফ ইউভি। বুঝতে পারছি? এই অ্যালগরিদম কিন্তু মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। আর অ্যালগরিদম যে হুবহু এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। আমি যেভাবে সিম্বল করে লিখতেছি প্যারেন্ট, হ্যাঁ, কিউ নট এমটি, আপনি আপনার নিজের মতো করেও লিখতে পারবেন অ্যালগরিদম, ঠিক আছে। মানে এটা এত কড়া করিনি। অ্যালগরিদম কি যদি কোডে লিখি কখনো এক্সামে তাহলে কি সমস্যা হবে? কোডটা আসলে খুব একটা বেশি প্রেফার করি না, একটু সুডো কোডের মতো করে লিখলে বেটার, ঠিক আছে। মানে কোড, মানে কোডটা আসলে কি, মানে একটা ডিপেন্ডেন্ট, যে আপনি সি তে লিখতেছেন, সি প্লাস প্লাসে লিখতেছেন, বাট সুডো কোড ইজ ফর অল। বুঝতে পারছি? মানে সুডো কোডে আসলে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করে না, বাট কোড হচ্ছে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকেই ডিফাইন করে, যে আমি এই ল্যাঙ্গুয়েজে কোড লিখতেছি। সো কোড লেখার চেয়ে প্রেফার করি হচ্ছে সুডো কোড লেখা, বাট সুডো কোডে এক্স্যাক্টলি আমার মতো ভাষা হতে হবে সেরকম আমি কিছু বলতেছি না, ঠিক আছে। লিখলেও কোড লিখলেও কাটবো না, কিন্তু না লেখাটাই প্রেফার্ড। বুঝতে পেরেছেন? এখন দেখেন জাস্ট একটা ছোট্ট একটা জিনিস দেখেন, এইখানে হচ্ছে আমরা কি করতাম দেখেন, ডায়াগোনাল অ্যালগরিদম আমরা চেকিংটা ছিল এরকম, যে ইফ ডিসটেন্স অফ ভি গ্রেটার দেন অফ ডিসটেন্স অফ ইউ ভি, যেখানে প্রিমস অ্যালগরিদম আমরা লিখতাম হচ্ছে এইটা, যে ইফ প্রিমস অ্যালগরিদম ছিল হচ্ছে এরকম, প্রিমস অ্যালগরিদমটা ছিল হচ্ছে আপনার এরকম। সো ডায়াগোনাল অ্যালগরিদমে এসে আমরা এটা লিখি, দেন প্রিমস অ্যালগরিদম আমরা যেটা করতাম কি অফ ভি ইকুয়াল টু হচ্ছে ওয়েট অফ ইউ ভি, এটাকে আমরা কি করি, ডিসটেন্স অফ ভি ইকুয়াল টু ডিসটেন্স অফ ইউ প্লাস প্লাস ওয়েট অফ ইউ ভি, ঠিক আছে। সো এই ডায়াগোনাল অ্যালগরিদমে এই টাস্কটারই একটা আলাদা নাম দেওয়া হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে। বা এটা মানে হচ্ছে এই যে ইউ ভি, এই ওয়েট এসটাকে হচ্ছে রিল্যাক্স করা, ঠিক আছে। এটা জাস্ট একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছু না, জাস্ট এই স্টেপটার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে। সো দেখেন এটার নাম হচ্ছে রিল্যাক্স ইউ কমা ভি, কিছুই না, জাস্ট এই স্টেপটার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিল্যাক্সেশন, বা এটা মানে হচ্ছে ইউভি এই এসটাকে রিল্যাক্স করা, ঠিক আছে। সো জাস্ট এটা একটা নাম দাও, আর কিছু না, ঠিক আছে, যে এই স্টেপটাকে একটা নামকরণ করা হয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি যে প্রিমস অ্যালগরিদম ডায়াগোনাল অ্যালগরিদমের একটা ডিফারেন্স বলো, মানে অনেকগুলো ডিফারেন্সই আছে আসলে, ঠিক আছে। তাহলে কি এই পার্টের জন্য ফাংশন কল হবে? রাইট, এটা আসলে ফাংশন কল হবে, ঠিক আছে। এই পার্টটার জন্য আসলে ফাংশন কল করি, ঠিক আছে। জাস্ট আমরা বলি যে এই স্টেপটাকে আমরা রিল্যাক্সেশন বলি, ঠিক আছে, আর কিছুই না। আপনি এখন কোডের মধ্যে ফাংশন দিয়েও করতে পারেন, না দিয়েও করতে পারেন, সেটা আপনার ব্যাপার, বা ট্রেডিশন, কনভেনশন, ঠিক আছে, এইগুলোর কথা যদি বলেন, এই স্টেপটাকে বলা হয় রিল্যাক্সেশন। মানে আপনাকে যদি কোনো একটা জায়গাতে ধরেন, আপনাকে যদি বলে যে আচ্ছা, মানে একটা ইন্টারভিউতে গেলেন, বলেন তো যে ডায়াগোনাল অ্যালগরিদম রিল্যাক্সেশন পার্ট বলতে আমরা কোনটাকে বুঝি, তখন আপনি বলবেন যে রিল্যাক্সেশন মানে হচ্ছে এই যে চেকিং করে যেটাকে আমরা ছোট পাই সেটাকেই হচ্ছে ডিসটেন্স হিসেবে অ্যাসাইন করা, এটাকে আমরা বলেছি রিল্যাক্সেশন। বুঝতে পেরেছেন? মানে এই টার্মটা একটু ফেমাস, অনেক ফেমাস আর কি। সো এটাই হচ্ছে কথা। এইবার খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। বলেন তো, ছোট্ট একটা কনসেপ্ট বাট খুব ইন্টারেস্টিং, সেটা বলেন তো, ডাজ দ্য শর্টেস্ট পাথ রিমেইন দ্য সেম আফটার রিডিউসিং সেম অ্যামাউন্ট অফ ওয়েট ফ্রম অল এজেস? কোশ্চেনটা বুঝছেন? এটা একটা কোশ্চেন, ঠিক আছে, ধাঁধা মিলানোর মতো কোশ্চেন, বা ঠিক আছে, মানে ব্রেন খাটানোর মতো একটা কোশ্চেন। ডাজ দ্য শর্টেস্ট পাথ রিমেইন দ্য সেম আফটার রিডিউসিং সেম অ্যামাউন্ট অফ ওয়েট ফ্রম অল দ্য এজেস? মানে একটা গ্রাফ আছে, ঠিক আছে, ধরেন এটা একটা গ্রাফ, ঠিক আছে। সো ধরেন এইখানে হচ্ছে আপনার, ধরেন এইটা, ধরেন এইখানে এটার ওয়েট এক্স, হ্যাঁ, এটার ওয়েট ওয়াই, এ বি সি ডি। এখন ধরেন আপনি তো ধরেন এই অবস্থায় এই গ্রাফের, দেখেন কোশ্চেনটা বুঝেন, এই অবস্থায় ধরেন এটা হচ্ছে ধরেন আপনার সোর্স, আর এটা হচ্ছে ধরেন ডেস্টিনেশন। তাহলে এই অবস্থায় আপনার
আচ্ছা, এই অবস্থায় ধরেন এদের শর্টেস্ট পাথ সোর্স থেকে ডেস্টিনেশন শর্টেস্ট পাথ হচ্ছে এইটা। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি এখন গ্রাফের প্রত্যেকটা এজ থেকে সেম অ্যামাউন্ট অফ ওয়েট রিডিউস করব, সেম অ্যামাউন্ট প্রত্যেকটা এজ থেকেই সেম অ্যামাউন্ট অফ ওয়েট রিডিউস করব। এই দেখেন ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়েট রিডিউস করতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ওয়েট রিডিউস করার পরেও এজ থেকে ডি এর ডিসটেন্স শর্টেস্ট পাথ কি এটাই থাকবে নাকি পাথটা চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হতে পারে। চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। চেঞ্জ হতে পারে নাও হতে পারে, ঠিক আছে। সো মানে আমি আসলে কোশ্চেনটা করছি এমন ভাবছি যে এখন বোঝা যাচ্ছে অ্যানসারটা, তাই না? সো দেখেন সেম হওয়ার কথা না সব স্যার একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি যোগ করি বা বিয়োগ করি সবার থেকেই, তাহলে তো স্যার মানে আগের বড় ছোট যে রিলেশনটা ছিল এখনো তো তাই থাকতেছে, তো স্যার চেঞ্জ হবে কেন? ঠিক আছে, এই অ্যানসারটা আমি এক্সপেক্ট করতেছিলাম, এই অ্যানসারটা আমি এক্সপেক্ট করতেছিলাম। ফারহান আর হচ্ছে আবরারের অ্যানসার, আবরার লাস্টে বলছেন না? আচ্ছা, সো যেই পাথে হচ্ছে মাল্টিপল পাথ আছে, তো ওইখানে তো এক যদি বিয়োগ করি তাহলে 3টা পাথ থাকলে 3 বিয়োগ হয়ে যাবে। রাইট, ঠিক আছে। দেখেন এটা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। বাট আমি অ্যানসার এক্সপেক্ট করতেছিলাম পরের অ্যানসারটা যে সেমই থাকবে, ঠিক আছে। বাট অ্যানসার হচ্ছে আসলে সেম নাও থাকতে পারে। অ্যানসার সেম থাকবে না তা না, অ্যানসার হচ্ছে নাও থাকতে পারে, মে নট। সো ধরেন এইটা হচ্ছে আমার গ্রাফ, দেখেন কি হবে এবং কোন কেসে সেটাও বুঝতে পারবেন যে কোন কেসে সেম থাকে না। কিছু কিছু কেসে সেম থাকে, কিছু কিছু কেসে সেম থাকে না। ধরেন এইটা হচ্ছে আমার গ্রাফ, হ্যাঁ গ্রাফ, এটা হচ্ছে আমার সোর্স। আর ধরেন ইটা হচ্ছে, ধরেন ইটাকে আমি ডেস্টিনেশন ধরে নিচ্ছি, যে কোনোটাকে আমি ডেস্টিনেশন ধরতে পারি, বাট ইটাকে ধরে নিচ্ছি আমার এক্সাম্পলের সুবিধার্থে। তো দেখেন এখন যদি বলেন তো এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা বলেন? এই যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ টু ই, বলেন তো কোনটা শর্টেস্ট? 15 + 20 15 + 20 35, এটা আমার শর্টেস্ট পাথ, তাই না? এখন বলেন রিডিউস 8 ফ্রম ইচ এজ, আমি প্রত্যেক এজ থেকে হচ্ছে 8 রিডিউস করব। তাহলে দেখেন এইটা আমার নতুন না, দেখেন এইটা আমার, দেখেন 20 + 8 12, 10 + 8 2, ঠিক আছে। 10 মাইনাস প্লাস বলছি কেন, মাইনাস 10 - 8 2, ঠিক আছে। 15 - 8 7, 20 - 8 12। এবার বলেন এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা বলেন? স্যার এ থেকে বি তারপর সি তারপর ই, ঠিক আছে। নাও হোয়াট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম এ টু ই, দেখেন পাথ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখেন যারা চিন্তা করতেছিলেন পাথ চেঞ্জ হবে না, বলেন তো এখানে কিন্তু দেখা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখালাম পাথ চেঞ্জ হয়েছে, কিন্তু বলেন তো কেন চেঞ্জ হলো? আমি তো সব এজ থেকে সেম স্যার ডিপেন্ড করতেছে মানে সোর্স থেকে ডেস্টিনেশনের মাঝখানে কয়টা ভার্টেক্স আছে, রাইট, যতটা ভার্টেক্স আছে ততবার আমার পাথের ওয়েট কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার স্যার যদি একটা অল্টারনেট ওয়েতে ভার্টেক্সটা বেশি থাকে, সেক্ষেত্রে আমার ওই ওয়েতে আমার ওয়েটটা কমে যাবে স্যার। এক্স্যাক্টলি। সো দেখেন শর্টেস্ট পাথটা কেন চেঞ্জ হলো, কারণ প্রথমে শর্টেস্ট পাথ ছিল এই বরাবর, এখন আমি ওয়েট রিডিউস করলাম এখান থেকে 8, তাহলে এখান থেকে 8 রিডিউস হলো, এখান থেকে 8 রিডিউস হলো, তার মানে এই পাথ থেকে টোটাল 16 ওয়েট রিডিউস হয়ে গেল। আর এই পাথ থেকে কত ওয়েট রিডিউস হলো বলেন তো? -8 -8 -8, তার মানে 24 রিডিউস হলো। তার মানে দেখেন উপরের পাথ থেকে কিন্তু আপনার 24 ওয়েট রিডিউস হয়ে গেছে। তার মানে দেখেন এইখানে আমরা নিচ্ছি কি সামেশন, তাই না? যখনই আমরা সামেশন নিচ্ছি তার মানে জিনিসটা উপরের পাথে বরাবর আসলে বেশি ওয়েট রিডিউস হয়ে গেছে, তার জন্য কি হয়েছে উপরের পাথ বরাবর তার ভ্যালু কমে গেছে। তার মানে সঙ্গে সঙ্গে উপরের পাথ বরাবর এখানে পাথটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। তার মানে চেঞ্জ কখন হতে পারে বলেন তো? সব সময় মানে এমন কিছু কেস আছে যেখানে আপনি যতই ওয়েট রিডাকশন করেন কোনো চেঞ্জ হবে না পাথের। স্যার চেঞ্জ হবে না যদি অল্টারনেট পাথস গুলার নাম্বার অফ ভার্টেক্সেস সেম থাকে। এক্স্যাক্টলি, অল্টারনেট ধরেন আমার যেটা শর্টেস্ট পাথ সেটার অল্টারনেট পাথে যদি আমার নাম্বার অফ ভার্টেক্স বেশি থাকে, মানে যদি আমার ওয়েট রিডিউস হওয়ার চান্স বেশি হয়, তাহলে আমার ওয়েট কমলেও মানে শর্টেস্ট পাথ চেঞ্জ হলেও হতে পারে। বুঝতে পেরেছেন? আমি বুঝাতে পেরেছি? এই টপিকটা ইন্টারেস্টিং, ঠিক আছে, খুব মজার আর কি, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা অনেক জায়গাতে ধরে, ইন্টারভিউতে অনেক জায়গাতেই ধরে। বলেন তো আচ্ছা ওয়েট, হ্যাঁ সব জায়গাতে ধরেন একটা শর্টেস্ট পাথে যদি আপনার ওয়েট এত বরাবর কমাই দিই, এই পাথ বরাবর যদি আমি, হ্যাঁ তাহলে কি ওয়েট সেম থাকবে, মানে শর্টেস্ট পাথ কি সেম থাকবে নাকি ডিফারেন্ট হয়ে যাবে? বুঝতে পেরেছেন? এটা খুব একটা পপুলার ইন্টারভিউ কোশ্চেন আর কি, যে শর্টেস্ট পাথ সেম থাকে নাকি থাকে না। So shortest path may not remain same after reducing the same amount of weight from all edges.
আচ্ছা, এরপরে লাস্টে, ঠিক আছে, আজকের জন্য লাস্ট শর্টেস্ট পাথে আরেকটা টপিক আছে, ওটা আমরা নেক্সট দিন কভার করব। চেয়েছিলাম আজকে শেষ করতে, পারবো না শেষ করতে। দেখেন, অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অফ শর্টেস্ট স্যার রিডিউস করে কি 0 হয়ে যেতে পারে? হতে পারে, ঠিক আছে। নেগেটিভ এজের কনসেপ্ট আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন সেটা আমরা নেক্সট দিন পড়বো, ঠিক আছে। যে ওখানে আমরা দেখবো নেক্সট দিন নেগেটিভ ওয়েট সাইকেল, এবং ওখানে দেখবো যে ওই কেসে আমরা ডায়াস্টাস অ্যালগরিদম ফেল করে, এবং ওইখানে আমার নতুন সলিউশন আসে হচ্ছে বেলম্যান ফোর্ড এর অ্যালগরিদম, ঠিক আছে। সো ওটা দেখবেন নেক্সট দিন দেখবেন। সো ওটা নিয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছি না। দেখেন, লাস্টের কনসেপ্ট অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। শর্টেস্ট পাথ যেহেতু গ্রিডি দিয়ে সলভ হয়, তার মানে এটার অবশ্যই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আছে অবশ্যই। তো অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটা তাহলে কি সাব পাথ অফ শর্টেস্ট পাথ আর শর্টেস্ট, এই কথাটা বুঝতে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? যে সাব পাথ অফ শর্টেস্ট পাথ আর শর্টেস্ট, ঠিক আছে। তো এখন দেখেন, আমি এই প্রুফটা এত বেশি মানে করে পড়াবো না, কারণ অলরেডি এমএসটির অপটিমাল প্রুফ করে আসছেন, অপটিমাল সাবস্ট্রাকচার প্রুফ করে আসছেন এমএসটি, আর এটা সেম, ঠিক আছে। জাস্ট দুই একটা কথাবার্তা ডিফারেন্ট। সো আমি জাস্ট একবার গো থ্রু করে যাচ্ছি, আর কিচ্ছু করবো না। এটা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। মানে এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই। সো ধরেন আমার এটা হচ্ছে আমার ধরেন শর্টে, এটা ধরেন হচ্ছে আমার পাথটা, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে আমার গ্রাফটাই ধরেন, তাহলে ধরেন এইটা হচ্ছে আমার গ্রাফটা, এবং ইউ থেকে বি তে যাওয়ার জন্য আমি ধরলাম দুইটা পাথ আছে, একটা হচ্ছে P1 একটা হচ্ছে P2, ঠিক আছে। সো দেখেন, অ্যাজিউম দেয়ার আর টু পাথস ফ্রম A to B, তাহলে A থেকে B তে যাওয়ার জন্য দুইটা পাথ আছে, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই গিয়ে এই বরাবর, ঠিক আছে। তার মানে পাথ আছে হচ্ছে আমার কাছে দুইটা, A থেকে B তে যাওয়া। তো ধরে নিলাম আমার সোর্স হচ্ছে A আর ডেস্টিনেশন হচ্ছে D, ঠিক আছে। সো A থেকে B তে যাওয়ার আমার দুইটা রাস্তা আছে, একটা উপরেরটা আর একটা হচ্ছে এই উপর থেকে একটু বেঁকে আবার এই উপরে, ঠিক আছে। সো দুইটা রাস্তা লেট। আচ্ছা, এরপরে তার মানে দুইটা রাস্তা, একটা হচ্ছে P আর একটা হচ্ছে P প্রাইম। তার মানে P হচ্ছে এই যে দেখেন, Pটাকে আমি বলতেছি যে উপরের রাস্তাটা, প্রথমে হচ্ছে A থেকে আমি P1 এ যাব, A থেকে P1 টা হচ্ছে আমার এজটা, ঠিক আছে। মানে একটু মানে নোটেশনটা একটু কেমন কেমন জানি হয়েছে, বাট ধরে নেন যে A থেকে আমি P1 থেকে B, ঠিক আছে। P1 হচ্ছে রাস্তাটা, মানে একবার আমি ভার্টেক্স এর নাম লিখছি, একবার এজ এর নাম লিখছি, একবার ভার্টেক্স এর নাম লিখছি, এটা সমস্যা না, মানে এটা ধরা টরা সমস্যা না। মানে আমার মেইন কথা হচ্ছে এরপরে আমি P1 পাড়ি দিলাম, P1 এর পরে B। সেম আরেকটা রাস্তা হচ্ছে আমার P প্রাইম। তো P প্রাইমটা হচ্ছে A থেকে আমি P2 তে যাব, P2 থেকে আমি B তে যাব, ঠিক আছে। তো এমন P, ঠিক আছে, এবং P প্রাইম আমরা ধরে নিচ্ছি যে P হচ্ছে আমার শর্টেস্ট, এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে P হচ্ছে শর্টেস্ট। এটা আমার বলেই নিচ্ছি প্রথমে যে ভাই দুনিয়া উল্টাই গেল, P হচ্ছে আমার শর্টেস্ট পাথ, ঠিক আছে। আমি প্রুফ করব যে P এর মধ্যকার মানে P এর মধ্যবর্তী সকল পাথই হচ্ছে শর্টেস্ট। তো আমি কিন্তু আমার মেইন আর্গুমেন্ট যেটা যে P হচ্ছে আমার শর্টেস্ট, এখান থেকে কিন্তু আমি কোনোদিন সরবো না। তো আমি ধরে নিচ্ছি P হচ্ছে আমার শর্টেস্ট। তো আমার প্রুফ করতে হবে যে P এর মধ্যবর্তী প্রত্যেকটা পাথই শর্টেস্ট। সো এখন দেখেন, তো আমি যদি বলে থাকি যে P যদি আমার শর্টেস্ট হয়, তার মানে কি ওয়েট অফ P অবশ্যই ওয়েট অফ P প্রাইমের চেয়ে ছোট। শর্টেস্ট পাথ যেহেতু P হচ্ছে আমার শর্টেস্ট পাথ, সো ওয়েট অফ P অবশ্যই ওয়েট অফ P প্রাইমের চেয়ে ছোট। নাও উই নিড টু প্রুভ দ্যাট অ্যাজ P ইজ শর্টেড, যদি P শর্ট হয়ে থাকে, দেন এভরি সাবপাথ অন P ইজ শর্টেড। এটাই হচ্ছে আমার প্রুফ করার কাহিনী, যে আমি এটাই প্রুফ করতে চাচ্ছি যে P শর্টেস্ট হলে P এর উপর সবকটাই শর্টেস্ট। সো ইফ উই ক্যান প্রুভ দ্যাট P1 ইজ শর্টেস্ট, সো P এর উপরে একটা পাথ হচ্ছে P1, সো আমরা যদি প্রুফ করতে পারি P1 শর্টেস্ট, দেন উই উইল বি এবল টু ক্লেম দ্যাট এভরি পাথ অন P ইজ শর্টেড। মানে আমরা যদি মানে জিনিসটা আসলে বুঝাইতে চাইছি যে আমরা যদি প্রুফ করতে পারি যে P এর উপর মানে উপরে একটা পাথ P1 হচ্ছে শর্টেস্ট, তার মানে আমরা এই P1 এর মতো করে বাকি প্রত্যেকটাই প্রুফ করতে পারবো যে P1 এর মতো বাকি সবাই আসলে P এর উপরে শর্টেস্ট। সো ফর এ কন্ট্রাডিকশন উই অ্যাজিউম দ্যাট P1 ইজ নট দ্য শর্টেস্ট। তার মানে আমরা ধরে নিচ্ছি যে P1 কে আমরা শর্টেস্ট আমরা বলতেছি না, যে আমরা ধরে নিলাম যে আমরা ক্লেম করব যে আমরা লাস্টে বলবো যে P1 আসলে শর্টেস্ট, কিন্তু আমরা ফর কন্ট্রাডিকশন ধরে নিলাম যে P1 আসলে শর্টেস্ট না। সো P2 ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম U to B। সো আমরা ধরে নিচ্ছি যে U থেকে B তে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ P1 না বরং P2, মিন্স ওয়েট অফ P2 ইজ লেস দেন। তার মানে আমরা অবশ্যই বলতে পারি যদি P2 শর্টেস্ট হয়, তার মানে অবশ্যই P2 ওয়েট হচ্ছে P1 এর চেয়ে কম।
সো এখন আমরা দেখেন এই ইকুয়েশনটা একবার দেখেন কি বলা হয়েছে, যে তার মানে একটা ইকুয়েশন বলা হয়েছে যে আমাদের এই ধরা অনুযায়ী যে ওয়েট অফ এ ইউ প্লাস ওয়েট অফ পি টু, দেখেন এই ইকুয়েশনের ওয়েট অফ এ ইউ ওয়েট অফ বিবি এই দুইটাই সেম, খালি মাঝখানে ওয়েট অফ পি টু আর ওয়েট অফ পি ওয়ান এর ডিফারেন্স। আদারওয়াইজ দেখেন এই ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম সেম, এইটা সেম, এইটা সেম, এই দেখেন এটা সেম, ডিফারেন্সটা খালি এই জায়গায়, দুই পাশে ডিফারেন্সটা খালি এই জায়গায়। এইটার মধ্যে আমরা পি টু কে ছোট ধরে নিচ্ছি, তার মানে অবশ্যই লেফট হ্যান্ড সাইড ছোট। এই যে দেখেন আমরা ধরে নিচ্ছি কি মিন্স P2 is less than weight of P2 is less than P1, তার মানে লেফট হ্যান্ড সাইড ছোট। এখন এই লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা যোগ করি, তার মানে এইটা হচ্ছে কি, এই লেফট হ্যান্ড সাইডটা আসলে কি, যে এ থেকে ইউ তে, ইউ থেকে বি তে, বি থেকে বি তে, এটা হচ্ছে তার মানে কি পি প্রাইমের ওয়েট। এই পাথটা আসলে পি প্রাইমের ওয়েট ডিনোট করে, আর রাইট হ্যান্ড সাইডে পাথটা আসলে এই যে ওয়েট অফ এ ইউ থেকে P1 P1 P1, এরপরে এখান থেকে হচ্ছে ওয়েট অফ বিবি, তার মানে এই পাথটা আসলে হচ্ছে পি এর ওয়েটকে ডিনোট করে। তার মানে আমরা এখানে দেখেন, তার মানে আসলে আসতেছে কি যে পি প্রাইমের ওয়েট হচ্ছে পি এর চেয়ে কম, কিন্তু এইটা তো আমরা ক্লেম করিনি, আমরা প্রথমেই ক্লেম করছি যে পি কিন্তু শর্টেস্ট। এখন পি শর্টেস্ট আমরা প্রথমেই বলছি, কিন্তু পরে আমরা বললাম যে আচ্ছা পি এর অন্তর্ভুক্ত P1 কে আমরা শর্টেস্ট ধরবো না, P2 কে শর্টেস্ট ধরতেছি। কিন্তু আমি P2 কে শর্টেস্ট বানাইতে গিয়ে দেখলাম কি, তার মানে P আসলে শর্টেস্ট থাকে না তখন। বুঝতে পারছেন প্রুফের লজিকটা হচ্ছে এই জায়গাটাতে। তার মানে আমরা বলতে পারি যে ইন দ্যাট কেস P ইজ নট দ্য শর্টেস্ট, তার মানে P নিজেই আর শর্টেস্ট পাথ থাকলো না, ঠিক আছে। কিন্তু আমাদের ক্লেম তো হচ্ছে যে P শর্টেস্ট হলে P1 ও শর্টেস্ট। সো আমি P1 কে লংগেস্ট প্রুফ করার জন্য P কেই লংগেস্ট বানাই দিলাম, তাহলে হবে না। সো ইফ P ইজ নট শর্টেস্ট দেন এটা হবে, if P1 is not shortest then P is also not shortest। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে আমার প্রুফ। সো এটাই হচ্ছে আমার অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি প্রুফ। বুঝতে পারছি সবাইকে? সেম, ঠিক আছে। এটা জাস্ট নিজে দেখলে বুঝতে পারবেন, এটা এমন কঠিন কিছু না, ঠিক আছে। এটা জাস্ট নিজে দেখলে বুঝতে পারবেন, বাট প্রুফ বাই কন্ট্রাডিকশন এটা আসলে একটু বলে বোঝানো কঠিন, ঠিক আছে। এটা নিজের মাথা খাতায় একটু দেখতে হয়, ঠিক আছে। কারণ এখানে মানে কথার লজিক দিয়ে বোঝানো হয় তো, সো এটা একটু বুঝতে মানে অন্য কেউ বুঝিয়ে দিলে এটা বুঝতে সমস্যা, নিজের বুঝতে হয়। প্রুফগুলা কি পরীক্ষা আসার চান্স আছে? অবশ্যই। স্যার কিরকম মার্ক থাকছে?